আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে গত ক্লাসে কেউ কি ছিলেন আমাদের এখান থেকে? মনিরুজ্জামান মনির, মনির অথবা নুসরাত, কুদসিয়া। না ভাইয়া, লাইভ ক্লাস করা হয় নাই। লাইভ ক্লাস করা হয়নি, ওকে ফাইন। আচ্ছা, আমি তাহলে হচ্ছে একটা কাজ করি, আমি ইন্টারেকশনে না যাই। আমি ওয়ান সাইডেডই কথাবার্তা বলি আসলে। মানে এই ফরমেশনটার সাথে আমার খুব বেশি কমফোর্টেবল মনে হয় না। কিন্তু তারপরে তো বিগত ক্লাসে আমি পড়িয়েছিলাম মূলত, বা শেয়ার করেছিলাম হচ্ছে যে ইমার্জেন্সি কিভাবে ম্যানেজ করতে হয়। এটা খুবই ভাইটাল একটা ইস্যু। ডিউ টু মানে ইয়েতে উপজেলায় যেটা হয়, উপজেলায় হচ্ছে আহ, উপজেলায় মূলত আহ, ঝামের মানে যে ডাক্তাররা যে মাইর খায়, এটা অন্যতম কারণ হচ্ছে এই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। এবং ইমার্জেন্সি ম্যানেজ করতে গিয়ে দেখা যায় অনেকগুলো জটিলতা হয়। একটা অন্যতম ইস্যু হচ্ছে মিসকমিউনিকেশন। তো মিসকমিউনিকেশনের কিভাবে সলভ করা যায় এটা নিয়ে আমার একটা ইয়া ছিল, যে প্রপার কমিউনিকেশন এটাই খাবার প্রথমে আমি পড়িয়েছি। তারপরে পড়িয়েছি হচ্ছে যে ABCD ম্যানেজমেন্ট, এবং এর সাথে ইমার্জেন্সি আপনার অ্যাক্সিডেন্ট প্লাস হচ্ছে ড্রাউনিং বা এই ব্যাপারগুলো উল্লেখ করা ছিল। তো আজকে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গত সপ্তাহে ড্রাউনিং এর একটা বাচ্চা আমি ম্যানেজ করি। তো সেখানে ওদেরকে ইয়ে করা হয়েছে, আহ, পেটের মধ্যে নল ঢুকায় তারা নাকি সাকশন দিছে। ড্রাউনিং এটার কি আদৌ কোনো রোল আছে? আসলে কিন্তু কোনো রোল নাই। কারণ ড্রাউনিং এ যেই পানিটা ঢুকে যাচ্ছে পেটের ভিতরে, এখানে পেটের ভিতরে এটা কিন্তু আসলে অ্যাবজর্ব হয়ে যাবে, অথবা পানিটা, আমরা তো পানি খাইলে পানি তো আর উপরে ফেরত আসে না। তো এটা ফুসফুসে যেটা গেছে সেটাও অ্যাবজর্ব হয়ে যাবে, পেটে যেটা গেছে সেটা পেটে নিচে চলে যাবে। কিন্তু দেখলাম আসলে আমাদের যে গ্যাপ আছে অনেক, এটার একটা অন্যতম প্রমাণ হচ্ছে যে কুমিল্লায় মানে নাঙ্গলকোট বা ওই রকম একটা জায়গাতে, ওখানে বাচ্চাটারে আপনার ওই সাকশন দেওয়া হয়েছে, বা ইয়েতে পেটের মধ্যে পানি বের করার জন্য নাকি নল ঢুকাইছে। উল্টা যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে যে ওই নল ঢুকানোর কারণে প্রবলেমটা আরো বাড়ছে। বাচ্চার ওই কারণে অ্যাসপিরেশনের ঝুঁকিটা বাড়ছে বা এরকম। এই জন্য মনে হয়েছে যে এই ব্যাপারগুলোতে আমরা যত ভালো জানবো আমরা তত ভালো করবো ইনশাল্লাহ। তো এখন এই অ্যাপ্রোচ টু নিউবর্ন নিয়ে কথা বলি। যে আমাদের উপজেলায় গেলে দেখবেন যে অন্য সবকিছু হয়তো অন্যরা ডিল করে, কিন্তু যেই ডাক্তার হচ্ছে বাচ্চাদের রোগীদেরকে ডিল করে, ওই কেসগুলা দেখবেন যে আপনি পাচ্ছেন, মানে আপনার কাছে পাঠাই দিচ্ছে আপনি যদি কনফিডেন্টলি বাচ্চা ডিল করেন। তো আমার এই জন্য বেসিকটা থাকবে যে আমি আজকে খুব বেশি কথা বলবো না, দুইটা কারণে। যে যে জিনিসটা আছে এটা আমি আপনাকে দিয়ে দিব পিডিএফটা, সুতরাং ওখান থেকে আপনি হচ্ছে সামারি নিতে। আমি আশা করি ঘন্টাখানেকের মধ্যে 10টা 15-এর মধ্যে ইনশাল্লাহ ক্লোজ করবো পিডিয়াট্রিক্সের সেকেন্ড পার্ট। তো আজকে শেষ ক্লাস। এখানে কয়েকটা ব্যাপার হচ্ছে এখানে ফোকাস করব। সেটা হচ্ছে যে রিগার্ডিং আপনি যখন যাচ্ছেন আপনার হচ্ছে নিউবর্ন ডিল করা লাগবে, এবং হচ্ছে একই সাথে চেম্বার প্র্যাকটিস বলেন, এইটা একটা পার্সপেক্টিভ। তারপরে ইনডোর পেশেন্ট এবং হচ্ছে ইমার্জেন্সি, ইমার্জেন্সি নিয়ে গতকালকে কথা বলে ফেলছি। তো এই জায়গাটাতে আপনার হচ্ছে নিউবর্নের টেরিটরিটা প্রায় আলাদা। তো সুতরাং এইটার জন্য কিছু বলে নিব। তারপরে আমাদের পরের কাজটা থাকবে হচ্ছে যে বাচ্চাদের, যদি আপনি চেম্বারের প্র্যাকটিসের ব্যাপারে বলি বা আউটডোরে যে বাচ্চার প্র্যাকটিসটা, সেখানে মোস্ট কমন কজ হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে আমি পেশেন্ট তো এসে আমাকে বলবে না যে আমার হচ্ছে নিউমোনিয়া হয়েছে, আমাকে ট্রিটমেন্ট দেন। আমার হচ্ছে ডিফারেন্সিয়াল তার যে সিমটম গুলো আছে সেই সিমটম গুলো দেখে ধারণা করে নিতে হবে যে তার নিউমোনিয়া, এবং তার আলোকে চিকিৎসা দিতে হবে। এইটা হচ্ছে একটা ইস্যু। আর সেকেন্ড কমন ইস্যু হচ্ছে আপনার জিআইটির কমপ্লেন গুলো, বাচ্চা খায় না, বাচ্চার ওজন বাড়তেছে না, এরকম। এটা ছাড়া আপনার যদি কার্ডিয়াক ইস্যু থাকে, তারপর রিমেটোলজি ইস্যু থাকে, এটা নিয়ে আমি একটা নোটের মতো করে করতে চাচ্ছি যে, এবং অলরেডি আমি খসড়াটা তৈরি করেছি, কিন্তু পুরোটা এখনো শেষ করতে পারি নাই। তো এটা হইলে ইনশাল্লাহ আপনাদেরকে আমি এমনি গ্রুপে সবার সাথে এমনি শেয়ার করবো ইনশাল্লাহ। আর এমনি বাচ্চাদের এই নিউনাটাল ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদের হচ্ছে আহ আমার তো নিউনাটাল ওভারঅল চেম্বার প্র্যাকটিসের জন্য আমার একটা বইয়ের মতো করে একটা কম্পাইলেশন আমি করেছি।
তো সেইটা ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করবো। তাহলে ওখানে আপনি অলরেডি চেম্বার প্র্যাকটিসের, আউটডোর প্র্যাকটিসের বেসিক ব্যাপারগুলো পেয়ে যাবেন একদম সব সিস্টেমের। হ্যাঁ, তো যাই হোক, তো আমি শুরু করি অ্যাপ্রোচ টু নিউবর্ন দিয়ে। তো প্রথমেই হচ্ছে যে আহ, বাচ্চা ডেলিভারির পরে হাসপাতালগুলোতে যেটা হয়, বেসিকলি আপনার ডাক্তার ডেলিভারি অ্যাটেন্ড করে না, নার্স বা মিডওয়াইফ কেউ একটা অ্যাটেন্ড করেন। করার পরে যে বাচ্চাটা হাই রিস্ক সেই বাচ্চাটা আমাদের কাছে আসে। তো সেক্ষেত্রে আমরা একদম ডেলিভারির প্রসেসটা হয়তো যিনি গাইনি প্র্যাকটিস করবেন বা অবস ওনারা করবেন, অথবা বাচ্চা বের হয়ে যাওয়ার পরে প্রাইমারি রিসার্চেশন সম্পর্কে আমি এখানে উল্লেখ করে রাখছি। কিন্তু আপনার মূলত ফোকাসটা হবে হচ্ছে জন্মের পরে যদি বাচ্চার কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে তখন। আদারওয়াইজ বাচ্চাকে মানে গরম করে মুছে টুছে নাভি কেটে নিয়ে আসা। তো এই জন্য আমি হচ্ছে দেখেন যে অ্যাপ্রোচ টু নিউবর্নের ক্ষেত্রে ডেলিভারি রুমে প্রথম ঘন্টায় তার কি কি এনশিওর করতে হবে সেটা একটু দেখাই। তার টেম্পারেচারটা ম্যানেজ করতে হবে, এবং তার হচ্ছে ওভারঅল বাচ্চাটা জন্মের পরে, আমি ওই আগে যে কথাটা বলছিলাম যে টি ABCDE। হ্যাঁ, তো বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটু আলাদা করে বলি, একজন নিউবর্নদের ক্ষেত্রে TABCG: টি ফর টেম্পারেচার, এ ফর এয়ারওয়ে, বি ফর ব্রিদিং, সি ফর সার্কুলেশন, এবং জি ফর গ্লুকোজ। একটা বাচ্চা যখন জন্ম হইলো তাহলে তার টেম্পারেচারটা আপনি ঠিকভাবে এনশিওর করলেন কিনা, তারপর এয়ারওয়েটা ঠিক মতো খেয়াল করলেন কিনা, বি ফর ব্রিদিং আপনি দেখলেন কিনা, আর সি ফর সার্কুলেশন যে বাচ্চা শকে আছে কিনা, ব্রিদিং মানে শ্বাস নিচ্ছে কিনা, এয়ারওয়ে মানে তার শ্বাসটা ক্লিয়ার আছে কিনা নাকি কফ দিয়ে ভর্তি, এই ব্যাপারগুলা, এবং জি ফর গ্লুকোজ ঠিক আছে কিনা। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। দেখেন যে বাচ্চার এইগুলা পড়ে নেন আপনারা, যে আপনিয়া আপনার হচ্ছে তার রেসপিরেটরি রেটটা কেমন, গ্যাসপিং হচ্ছে কিনা, তার ওই টাইমে শ্বাস না নিলে ওই যে তার এয়ারওয়ে ব্রিদিং এর সমস্যা হয় তাহলে আমি তাকে রিসাসিটেশন দিতে হবে। এই রিসাসিটেশন নিয়েই আলাদা 2 ঘন্টার ক্লাস নেওয়া যায়। তো আমি ধরেই নিচ্ছি আপনারা এই ব্যাপারগুলো পড়েছেন, যেহেতু আপনারা এত লেভেল পর্যন্ত আসছেন, BCS এ জয়েন করতেছেন। তারপর কারো যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে আমাকে নক করলে আমি ইনশাল্লাহ কোনো একটা ভাবে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন যে ইভালুয়েট এই আমরা TABCG নিয়ে কথা বললাম। তারপর হচ্ছে এখানে বাচ্চার আমরা কর্ড ক্ল্যাম্পিং নিয়ে একটু বলে রাখি। সেটা হচ্ছে বাচ্চার নাভিটা যদি দেরিতে কাটা হয়, ধরেন সিজার যদি করি তাহলে কি হয়, সিজার করলে তো আসলে বাচ্চা কেটে নাভিটা কেটে তারপরেই আমাদের কাছে দিচ্ছে। এইটা হচ্ছে তখন এনশিওর করাটা কঠিন হয়ে যায়। কিন্তু যদি আপনি ডিলেট কর্ড ক্ল্যাম্পিং করেন তাহলে বাচ্চাটার রক্তের পরিমাণটা বেশি থাকবে, তাই অ্যানিমিয়া হওয়ার ভয় কম থাকবে। এবং যদি সামহাও বাচ্চা কান্না হতে দেরিও করে, সেক্ষেত্রেও প্রথম 1 মিনিটের মধ্যে যদি কান্না নাও করে, আমি যেহেতু নাভিটা কাটা আছে সে কিন্তু রক্তটা মায়ের কাছ থেকে পাচ্ছে, কাটা নাই যেহেতু নাভিটা, তো এই জন্য ডিলেট কর্ড ক্ল্যাম্পিংটা এস্টাবলিশ করার চেষ্টা করে। কিন্তু এটা এখন হচ্ছে মানে অনেক জায়গায় প্র্যাকটিস করা হয় না, আমরা চেষ্টা করতে পারি এটা। তারপর হচ্ছে আর্লি প্রোফাইলেক্সিস অ্যান্ড বেস লাইন, আমরা হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে আমরা ভিটামিন K1 দিব, অবশ্যই দিব। এই ক্ষেত্রে আমরা হচ্ছে আহ 20 ইউনিটের একটা ইয়া থাকে। 20 ইউনিট মানে আপনারা বুঝেন যে 1 ml এর 100 ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 1 ইউনিট। আমরা 1 ml সিরিজ 1 ml কে অনেক ক্ষুদ্রভাবে ভাগ করতে পারি এখন, সেখান থেকে 20 ইউনিট মানে 0.2 ml থাকে। তা সহজ করে মনে রাখবেন, যদি 1.5 কেজির কম হয় তাহলে আমরা দিব হচ্ছে আপনার 1.5 কেজি, বা 1.5 কেজির কম হইলে আমরা দিব হচ্ছে আপনার 5 ইউনিট। আর যদি 1.5 কেজির বেশি হয় তাহলে দিব 10 ইউনিট। ওকে, চোখে প্রোফাইল এক্সিসের ব্যাপারটা খুব কমন না, আমরা দেই না। তো নাভির মধ্যে হচ্ছে 7.1% ক্লোরোহেক্সিডিন দেই। বাচ্চাকে ইয়া করবো, থার্মাল কেয়ার করব। বাচ্চার মায়ের যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা বাচ্চাকে প্রথম 72 আওয়ার্স আমরা তার গ্লুকোজটা মনিটর করব। এখন যেখানে ধরেন মনিটরিংটা কঠিন সেখানে কি করবেন, সেখানে হচ্ছে বাচ্চাকে IV ফ্লুইড দিয়ে রাখবেন, সেটাও তো আরো কঠিন কাজ। উম, সেই ক্ষেত্রে বাচ্চাকে যদি প্রথম আপনি মনিটর করেন, প্রথম ঘন্টা জন্মের পর পরই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে একবার করেন, তো 2 ঘন্টা পর পর 3 বার, তারপর 6 ঘন্টা পর পর 3 বার, 12 ঘন্টা পর 2 বার, আর এরপর 24 ঘন্টা পর একবার, টোটাল অ্যারাউন্ড 72 আওয়ার্স এর মতো হয়। এইটা করবেন, আর জন্মের পর পরই বুকের দুধ শুরু করবেন। তাহলে এখানে ভাইটাল, স্যাপিয়ারেন্স, বেদিং, পারফিউশন এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরে একটু দেখবেন, শীটটা দিয়ে দিব আপনাদেরকে। এখানে ডেঞ্জার সাইনের যে ব্যাপারটা, আচ্ছা মনিরুজ্জামান বলছে যে PDFটা আগে শেয়ার করা যায়, তাইলে PDF এ
নোট করা যেত। ফাইন, আমার স্পিডে রেডি করা আছে, আমি তাহলে গ্রুপে গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, তাইলে আপনার জন্য সহজ হবে। থ্যাঙ্কস ফর দ্য ফিডব্যাক। আসলে আহ, আমি ভাবছিলাম যে না, পরে দিলে লাভ হবে কিনা। আমি গ্রুপে দিচ্ছি, আপনার তো ওখান থেকে নিয়ে নেন। অলরেডি দিয়ে দিছি। মনির পাইছেন? এই যে মাঝে মাঝে কমেন্টে হলেও রিপ্লাই দেন, আমার মনে হয় আমি খোলা জি ভাইয়া বাতাসের সাথে পাইছি, কথা। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই সিমটম বেস মিনি অ্যালগোরিদম, এখানে আমি খুব সহজ বা ছোট করে যাব। আমার মনে হয় যে পেডিয়াট্রিক্স নিয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, আমি আপনাদের সাথে পরে একটা ডিটেইল সেশনে যাবো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন। তো সিমটম বেসড মিনি অ্যালগোরিদম, এটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস যদি থাকে একটা বাচ্চার, তাহলে আমরা অনেকগুলো ডিফারেন্সিয়াল এখানে চলে আসি। তার টিটিএন, যে ট্রানজিয়েন্ট নিউরনের প্যাথোফিজিওলজিতে এখন আমি যাব না। এই ক্ষেত্রে আরডিএস হচ্ছে, টিটিএন হচ্ছে বাচ্চা ওই জন্মের পরে মায়ের যেই পেটের মধ্যে যে পানিগুলা ছিল, অ্যামনিওটিক ফ্লুইড গুলা, ওই ফ্লুইড গুলা হচ্ছে তখনও যাইতে দেরি হয়, মানে ক্লিয়ার হয় নাই। তো ওইটা পরবর্তীতে লাংসে অ্যাবজর্ব হয়ে যায় বা মানে শ্বাসনালী থেকে বের হয়ে আসে মায়ের পেট থেকে বেরোয়ার সময়। তো এই ব্যাপারটার কারণে ট্রানজিয়েন্টলি তার হয়তো কিছু একটা রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে। এবং এরপর যে আরডিএস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে বাচ্চার আপনার ওই সারফেক্টেন্ট তৈরি হয় না প্রিম্যাচিউর বাচ্চার ক্ষেত্রে, মূলত এমন হয়, বা ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদারের ক্ষেত্রে ব্যাপারটা খুব কমন। তো এই ব্যাপারগুলোর ক্ষেত্রে এই সারফেক্টেন্ট অভাবের কারণে ডিস্ট্রেস হচ্ছে। এখানে কিন্তু আপনার ওই কি বলে এটাকে, যে ইনফেকশন ইস্যুটা নাই, নিউমোনিয়াটা নাই। কিন্তু তারপরও আমরা যেহেতু ডিস্ট্রেস আছে, আমরা শিওর না যে তার হচ্ছে নিউমোনিয়া আছে কি নাই, এই জন্য আমরা ওই সময়তে অবশ্যই অ্যান্টিবায়োটিক শুরু করব। কিন্তু সাথে যেটা করব, তার অক্সিজেনটা শুরু করব। এবং এখানে অক্সিজেন শুরু করার ক্ষেত্রে উপজেলায় যেটা আপনি পাবেন না, যে সিপ্যাপ, এটা বাস্তবতা। তো সেক্ষেত্রে আপনি নাকে 1 লিটার অক্সিজেন শুরু করতে পারেন। তো 1 লিটার অক্সিজেন শুরু করলে আপনার প্রাইমারিলি অনেকেরই ডিস্ট্রেস আসছে তো কমে আসবে। এবং এই ক্ষেত্রে মূলত যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে আমাদের অক্সিজেন অনেক মিস ইউজ হয়। ধরেন পেশেন্টের অক্সিজেন লাগবে না, তাও দেখা যাচ্ছে অক্সিজেন দিচ্ছে। এটা কখন পেশেন্ট ওভারঅল ভালো আছে কিন্তু তার হাত পায়ের কবজি থেকে আপনার হচ্ছে নীল, এটাকে বলে অ্যাক্রাল সায়ানোসিস। কিন্তু আদারওয়াইজ বাচ্চা ভালো আছে, তার সাইনের রেসপিরেটরি ডিস্ট্রেসের কোনো সাইন নাই। তো এই ব্যাপারগুলোর জন্য তখন আসলে অক্সিজেন দরকার নাই। হুম। তো এই ব্যাপারটা হচ্ছে ডিস্ট্রেসের জন্য বললাম। আর এটা ছাড়া মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম, যদি বাচ্চা পানিতে খেয়ে পায়খানা খেয়ে ফেলে মায়ের পেটে থাকতে, অথবা মুখে ঢুকে গেছে পায়খানা ডেলিভারির পর পরই, বা পায়খানার যে মেকোনিয়াম যেটা ছিল ডেলিভারির সময়, যেটা মানে আপনার এমনিউটি ফ্লুইডের মধ্যে একদম মেকোনিয়াম মাখামাখি হয়ে আছে, এরকম হইলে এই বাচ্চার ক্ষেত্রে অবশ্যই আপনি অক্সিজেন দিবেন। এই যে প্রথম প্রথম দিকে বাচ্চাগুলো ভালো থাকে, কিন্তু এরপরে বাচ্চাগুলো খারাপ হয়ে যাওয়ার একটা ভয় থাকে। ওই মেকোনিয়াম গুলো লাংসে গিয়ে নিউমোনিয়া করে ফেলে। এই জন্য এক্ষেত্রে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ সাহায্য নেবেন। আদারওয়াইজ বাচ্চাটা কিন্তু আপনার পরবর্তীতে কমপ্লিকেটেড হইতে পারে। এটা ছাড়া পিপিএইচএন, ক্রিটিক্যাল কনজেনিটাল হার্ট ডিজিজ, এইটা খুবই জরুরি একটা কথা। আমি গত ক্লাসে, সরি অন্য একটা ক্লাসে কাউকে বলেছিলাম। তো পিপিএইচএন হচ্ছে আপনার যে বাচ্চার জন্মের পরে কোনো কারণে তার লাংসে হাইপোক্সিয়ার কারণে তার হচ্ছে লাংসের যেই রক্তনালীগুলো আছে এগুলো মানে কনস্ট্রিক্টেড হয়ে থাকে। ফলে লাংসে ঠিক মতো অক্সিজেন সরবরাহটা থাকে না। তো এই প্রবলেমটা আপনার, এটা ইনডেপথ অনেক কথা আছে, আমরা এদিকে যাচ্ছি না। এই পিপিএইচএন যদি হয়, তাইলে আপনার, অথবা যদি কারো ক্রিটিক্যাল কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, সিম্পলি আমরা একটা ধারণা করতে পারি এইভাবে। আমি যদি ডান হাতে অক্সিজেন স্যাচুরেশনটা মাপি, আর যদি যে কোনো পায়ে অক্সিজেন স্যাচুরেশনটা মাপি, তাহলে দেখা যাবে যে এই হাতের দিকে যে অক্সিজেন স্যাচুরেশন, ওইটার তুলনায় পায়ের দিকে যে অক্সিজেন স্যাচুরেশনটা, এইটা হচ্ছে একটু ডিফারেন্স করবে 5-এর মতো। তো যদি এইটা হয়, তার মানে হচ্ছে তার মানে প্রি ডাক্টাল, অর্থাৎ আর্টারিওটার যেখানে হচ্ছে তার ডাক্টাস আর্টারিওসাস, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাসটা ওপেন করছে, তার পূর্ববর্তী এলাকার অক্সিজেন স্যাচুরেশন আর এর পরের অংশের অক্সিজেন স্যাচুরেশন সেম না। তার মানে তার এখানে আপনার কোন একটা ক্রিটিক্যাল কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, তার হার্টের কোনো জরুরি ত্রুটি আছে, যেই ত্রুটির কারণে তার ফুসফুস হার্টের দুই পাশের, মানে রাইট হার্ট এবং লেফট হার্টের কমিউনিকেশনে কোনো একটা সমস্যা আছে। তো এই টাইপের ইস্যু যদি হয়, তখন আমাকে দ্রুত তাকে অবশ্যই একজন হার্ট ডিজিজ ডাক্তার হবে, মানে একজন শিশু বিশেষজ্ঞ দেখাইতে হবে। এবং সম্ভাবনা আছে যে তাকে ঢাকা পাঠায় দেওয়া লাগতে পারে।
তো এই ক্ষেত্রে আপনি যদি দেখেন ওভারঅল একটা বাচ্চার অক্সিজেন স্যাচুরেশন কম, তাইলে আপনি তো 90-এর কম, হ্যাঁ, তাইলে আপনি অবশ্যই জিনিসটা চেক করে দেখবেন যে কি সমস্যা, যে হাতে ডান হাতে এবং দুই পায়ে অক্সিজেন স্যাচুরেশনের পার্থক্য আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে তার প্রোস্টাগ্ল্যান্ডিন শুরু করার একটা ব্যাপার আছে। তো ওইটা যদি শুরু করতে না পারেন, আপনি হচ্ছে একটা ধারণা করে নিলেন যে ক্রিটিক্যাল কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, এবং উইথ প্রোভাইডিং অক্সিজেন আপনি তাকে রেফার করবেন উইথ দ্য সাপোর্ট, যে ট্রান্সপোর্টের জন্য যে বেসিক ক্রাইটেরিয়া এগুলো আছে, ফ্লুইড, হ্যাঁ, প্লাস হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, এগুলো দিয়ে বাচ্চাটাকে পাঠাবেন। এটা ছাড়া বাচ্চার শ্বাসকষ্ট আপনার নিউমোথোরাক্সের কারণে হইতে পারে, এটা শিওর হওয়ার একটা ব্যাপার আছে। তবে আর্লিতে এমনিতে নিউমোথোরাক্স হয় না, তবে কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া, এই যে একটা ম্যাটার, আমরা এইটাও মাথায় রাখতে হবে, এটা এখানে লেখা নাই। তো কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া হইলে সেটার কারণে যদি ডিস্ট্রেস মনে হয়, তাহলে দেখবেন যে ফ্ল্যাঙ্ক গুলা খালি আছে। তো এই জন্য যদি যে কোনো কারণে একটা বাচ্চা ডিস্ট্রেস হোক, বাচ্চাটাকে অবশ্যই একটা বুকের এক্সরে করাইতে হবে। তাইলে আপনি শিওর হইতে পারবেন। নেভার ইউ শুড গো ব্লাইন্ডলি। তাইলে হবে কি, আপনি একটা গুরুতর ডায়াগনোসিস হয়তো মিস করে যাবেন, আপনি মনে করলেন পেশেন্টের 300-400 টাকা বাঁচাইলেন, কিন্তু আসলে আপনি একটা বড় ভুল করে ফেললেন। ওকে। তারপরে চলে আসেন যে হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া ক্ষেত্রে যেটা বললাম, যে যদি একটা বাচ্চা সিক নিউবর্ন থাকে, তার আইইউজিআর আছে, ইন্টারটেন গ্রোথ রেস্ট্রিকশন, অথবা বাচ্চাটার পেরিনেটাল অ্যাসফিক্সিয়া ছিল, তারপরে হচ্ছে বাচ্চার আপনার হচ্ছে ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার, সেক্ষেত্রে অবশ্যই বাচ্চার পরবর্তীতে গ্লুকোজ মনিটর করতে হবে। আদারওয়াইজ বাচ্চার গ্লুকোজ মনিটর না করলে বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। এবং এইটা আপনি মাথায় রাখবেন। ধরেন কোন একটা কারণে বাচ্চার কনভালশন হয়েছে, আপনি তার অ্যান্টি কনভালসেন্ট দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, তো এই অ্যান্টি কনভালসেন্ট দিচ্ছেন কিন্তু আসলে চেক করে দেখেন না তার ব্লাড গ্লুকোজ কি। অথবা আপনার হাইপোক্যালসেমিয়ার কারণে পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার বাচ্চাদের কনভালশন হয়। তো সুতরাং এই ব্যাপারগুলো এনশিওর করেই তারপর আপনার কনভালশনের জন্য ড্রাগ দিতে হবে। হ্যাঁ, এই হচ্ছে কথা। আর যেটা বললাম যে আইডিএম এর ক্ষেত্রে 3 দিন আমরা মনিটর করব। তারপর নিউনেটাল জন্ডিস। জন্ডিসের ক্ষেত্রে আমরা জানি যে কোনটা প্যাথোলজিক্যাল আর কোনটা ফিজিওলজিক্যাল। তা আপনি জাস্ট সিম্পলি মাথায় রাখবেন যে ক্র্যামার্স টুল একটা ইয়ে আছে, যে ওই মাথায় থাকলে, শুধু ফেইসে থাকলে 5, এরপরে বুক পর্যন্ত আসলে 10, পেট পর্যন্ত নামলে হচ্ছে 12, পায়ে গেলে, থাই পর্যন্ত গেলে হচ্ছে 15, পায়ের তালুতে চলে গেলে 20-এর উপরে। তো এরকম একটা ক্র্যামার্স রুল আছে, ওইটা একটু ফলো করবেন। এখন কোন একটা বাচ্চার যদি প্রথম 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে দেখেন জন্ডিস অনেক বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্যাথোলজিক্যাল মনে করতে হবে। এখানে কারণগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যে একটা কথা মাস্ট 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 আপনাকে জিজ্ঞেস করতে হবে, বাচ্চার মায়ের রক্তের গ্রুপ কি। ওই দিন একটা বাচ্চা আমার কাছে আসছে, আমি তারে দেখে টেকে একদম সার্টিফিকেট দিয়ে দিছি, বাচ্চা ভালো আছে, নিয়ে যান। তো নিয়ে যাওয়ার সময় প্রেসক্রিপশন আমি সবগুলো একটু টুকে রাখি। তো টোকার জন্য জিজ্ঞেস করি বাচ্চার মায়ের ব্লাড গ্রুপ কি, এবং তখন শুনলাম এবি নেগেটিভ। দ্যাট টাইম মাই ফেস ওয়াজ চেঞ্জড অ্যান্ড আই ওয়াজ টোটালি ডিটারমাইন্ড দ্যাট আই হ্যাভ টু ইভালুয়েট দ্য কজ অর দ্য কন্ডিশন অফ দ্য বেবি, সো দ্যাট আই ক্যান এনশিওর দ্যাট হি হ্যাজ নো হেমোলাইসিস। হ্যাঁ, যে আমি যদি এটা এনশিওর করতে পারি তার হচ্ছে রক্ত ভাঙতেছে না। হেমোলাইটিক অ্যানিমিয়া কি, এটা আলোচনা এখন করার সুযোগ নাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, যে যদি একটা বাচ্চা আপনি দেখেন, অবশ্যই বাচ্চাকে আপনি যে কোনো কারণেই হোক আপনি মায়ের ব্লাড গ্রুপ জিজ্ঞেস করবেন। এরপরে হচ্ছে আপনি প্যারাটা জিজ্ঞেস করবেন, যে বাচ্চার কয় নাম্বার বাচ্চা। দেখা যাচ্ছে যে আপনার কাছে আসছে ফ্রেশ একটা বাচ্চা, কিন্তু তার আগে 3টা বাচ্চা মারা গেছে। তাহলে আপনি অন্য বাচ্চার ক্ষেত্রে যতটা কনসার্ন থাকবেন, অবশ্যই মানবিক কারণে হইলেও এই বাচ্চার ক্ষেত্রে আপনার অনেক বেশি ফলো আপটা দিতে হবে। হ্যাঁ, আপনারা যারা সুযোগ আছে, আমি আজকে কারো আহ্বান করব না কথার ব্যাপারে, আমি এই ব্যাপারে মানসিক একটা সিদ্ধান্ত নিয়ে আসছি যে না, আজকে রেসপন্সের ব্যাপারে কারো ডাকাডাকি করব না। তো এরপরে যদি মনে চায় তাহলে জুমে কমেন্ট করে একটু রেসপন্স করেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তার কয় নাম্বার বাচ্চা, এগুলো একটু মাথায় রাখা। তো যদি দেখেন যে না তার প্যাথোলজিক্যাল জন্ডিস, তাহলে কস্টটা ইভালুয়েট করতে হবে। এক্ষেত্রে আপনি সবসময় একজন ইয়া পাবেন না, শিশু বিশেষজ্ঞ পাবেন না। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে একটু আপনার বইটা একটু গো থ্রু করলে, আবিদ হোসেন মোল্লা স্যারের বইটা গো থ্রু করলে আপনি অনেকটুকু সাপোর্ট ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, আর এটা ছাড়া আমার মানে আমাদের দরকার লাগলে নক করবেন, কোনো ইস্যু নাই। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে একটু প্রথমে আলোকিত করার। এই তো এখন যেটা বলছিলাম যে ব্লাড গ্রুপের যে ব্যাপারটা, এই ব্লাড গ্রুপটা আপনি জানতেই হবে। এবং জানি না যদি দেখেন যে না এবি ইনকম্পিটিবিলিটি অথবা আরএইচ ইনকম্পিটিবিলিটি হইলে তার এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগতে পারে। তখন আপনি যতই তারা, ইভেন আমার অবজারভেশন হচ্ছে যে এই ঘটনাতে অনেক বাচ্চা মারাও গেছে। হ্যাঁ, তো এই জন্য এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবেন।
তারপরে চলে আসেন হচ্ছে যে বাচ্চার এই জন্ডিসের ম্যানেজমেন্টে আমাদের একটা খুব ভুল একটা পারসেপশন আছে যে আমরা কিছু ফটোথেরাপি দিয়ে দিই। বেসিকলি যেটা হচ্ছে যে একটা বাচ্চার এই সময় জন্ডিস হবে এইটাই নর্মাল। যদি প্যাথোলজিক্যাল হয় আমি এক্সট্রা একটা কনসার্ন দিব। যদি তার হেমোলাইসিস হচ্ছে, আমি হেমোলাইসিসটা ভাঙাটা বফ করতে হবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে জন্ডিস হওয়ার এই সময়টাতে, যেটা ফিজিওলজিক্যাল জন্ডিস, যে বাচ্চা যদি হচ্ছে আপনার বুকের দুধ কম পায়। আমি যদি একটা কাজ করি যে সিম্পলি বাচ্চার মায়ের দুধ হাত দিয়ে এক্সপ্রেস করে 10 থেকে 15 ml দুধ যদি তাকে দিতে থাকি, কারণ ওই সময় বাচ্চার বা মা যদি নতুন হয়, পজিশনিং অ্যাটাচমেন্ট এই ব্যাপারগুলো থাকে, তো এগুলো যদি মানে ভালো করে দেওয়া যায়, ফিডিংটা দেওয়া যায়, তাহলে তার প্রস্রাব তৈরি হয়। এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার হচ্ছে ইয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রেই জন্ডিসটা ম্যানেজ করে ফেলা যায়। এমনও হয়েছে যে বাচ্চার জন্ডিস, আচ্ছা জন্ডিসে বাড়ছে কেমনে বুঝবো, এটার জন্য আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স এর একটা চার্ট আছে। আপনি এই সবগুলো ব্যাপার ফলো করার জন্য আপনার কাছে বিএসএমএমইউ একটা, মানে যে আগে যে বিএসএম ছিল এখন তো বিএমইউ, মানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির একটা প্রোটোকল আছে নিউনাটোলজি ডিপার্টমেন্টের, যেটা আমরা মানে ফলো করি। ওইটা আমি একদম প্রথম ক্লাসে আপনাদেরকে দিয়ে দিয়েছি গ্রুপটা, এখন যে গুগল ড্রাইভের লিঙ্কেও দেখলাম এটা দেওয়া আছে। আপনার এটা ফলো করলে আপনার জন্ডিসের ব্যাপারটা একদম মোস্টলি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন যেটা বলতেছিলাম যে এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন যে আমরা যে আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স এর যে চার্টটা, সেই চার্টে বসাবো। ধরেন একটা বাচ্চা, টার্ম বাচ্চা, তার হচ্ছে বিলিরুবিন 20, তার বয়স হইতেছে 7 দিন। আপনার মনে হইতে পারে বিলিরুবিনের পরিমাণটা অনেক বেশি, কিন্তু দেখা গেল যে আসলে এইটাতে তার ফটোথেরাপি লাগবে না। হ্যাঁ, তো সুতরাং আপনি হচ্ছে এই ডিসিশন গুলো নেয়ার ক্ষেত্রে জাস্ট বিলিরুবিন 15 দেখে বাচ্চারা 3 দিন ফটোথেরাপি ফেলায় রাখবেন, এটার কোনো দরকার নাই। আপনি আগে চেক করে দেখেন। এবং আরেকটা ব্যাপার আছে যে প্রলং জন্ডিস, একটা বাচ্চা 14 দিনের বেশি জন্ডিস থাকতেছে, তাহলে আপনার কিন্তু অন্য কজ গুলো ইভালুয়েট করতে হবে। আবার একটা বাচ্চার এই যে জন্ডিস আছে, আপনি সন্দেহ করতেছেন যে তার হচ্ছে সেপসিস বা অন্য কিছু আছে, তাহলে সেটাও চেক করে দেখতে হবে। কেন? আদারওয়াইজ আপনি হচ্ছে সেপসিস জন্ডিসের বেসিক যে কজটা মিস করে যাবেন। কেন বলছি? ধরেন একটা বাচ্চার হচ্ছে মানে জন্ডিস আছে, বাচ্চার স্টুলটা হচ্ছে সাদা কালারের, হলুদ হচ্ছে না, তাহলে কিন্তু কোলিস্টেসিস। এবং কোলিস্টেসিস, নিওনাটাল কোলিস্টেসিস খুব ভয়ঙ্কর একটা জিনিস। যদি আপনি মানে ঠিকভাবে ট্রিটমেন্ট করেন, তাইলে বাচ্চাটা বাচ্চা কিছুটা সম্ভাবনা তৈরি হবে। হ্যাঁ, কিন্তু ধরেন এটা অবস্ট্রাকটিভ জন্ডিস। হ্যাঁ, তো এই এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর এটা ছাড়া বিলিয়ারি অ্যাট্রিসিয়া বা নিউরোলজিক্যাল একটা কজ, এটা ছাড়া এই যে সেপসিসের কারণে হেপাটাইটিস হয়েও কনজুগেটেড জন্ডিস হইতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ফটোথেরাপি দেওয়া যাবে না। ফটোথেরাপি দিলে বাচ্চার একদম কালো হয়ে যায়, ব্রোঞ্জ বেবি সিনড্রোম বলে। সুতরাং আপনি যে একটা জিনিসই যেটা জানতেন যে ফটোথেরাপি হচ্ছে জন্ডিসের একমাত্র চিকিৎসা, ব্যাপারটা মোটেও তা না। প্রপার হাইড্রেশন দরকার আছে, যদি হেমোলাইসিস থেকে হেমোলাইসিসের ট্যাকেল দিতে হবে, এবং একই সাথে তার জন্ডিসের প্যাটার্নটা জানতে হবে, এবং কস্টটা আপনাকে ইভালুয়েট করতে হবে। আমি বলেছিলাম যে আরএইচ ইনকম্পিটিবিলিটির ক্ষেত্রে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে হয়। এই ক্ষেত্রে এবিও ইনকম্পেটিবিলিটির ক্ষেত্রে কি এক্সচেঞ্জ লাগতে পারে? খুবই কম লাগে, কিন্তু লাগতে পারে যদি এটা প্রপারলি ম্যানেজ না হয়। ইভেন এবিও ইনকম্পেটিবিলিটি থেকে বাচ্চার জন্ডিস বেড়ে গিয়ে বাচ্চার কানেক্টেরাস হয়ে গেছে, এমন ঘটনাও আছে। সুতরাং এখানে প্রপার একটা সুন্দর ম্যানেজমেন্ট একটা বাচ্চার জীবন বাঁচায় দিতে পারে, এক্ষেত্রে আপনাদের আন্তরিকতাটা দরকারি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই সবগুলো কথা মোটামুটি বলে ফেলছি। এবার হচ্ছে সাসপেক্টেড নিউনাটাল সেপসিস, বাচ্চার মায়ের যদি ইউটিআই থাকে বা প্রম থাকে 18 ঘন্টার বেশি, বা লিকিং মেমব্রেন আছে, বাচ্চাটা প্রিম্যাচিউর, প্লাস হচ্ছে ওই বাচ্চা বের করার পরে দেখেন যে অ্যামনিওটিক ফ্লুইডে খুব বাজে গন্ধ, হ্যাঁ, তার হচ্ছে ওখানে স্টেরাইল পিপি করা হয়েছিল, অথবা ওভারঅল বাচ্চার হচ্ছে আপনার শ্বাসকষ্ট আছে, বা টিয়া কম, নড়াচড়া কম, অথবা বাচ্চার হচ্ছে আপনার পেরেন্টাল অ্যাসফিক্সিয়া বা কোনো কারণে রিসাসিটেশন লাগছে, তাহলে অবশ্যই বাচ্চার আপনি অক্সিজেন দিবেন, রিসাসিটেশন সাপোর্ট দিবেন, এবং অ্যান্টিবায়োটিক দিবেন। এবং এই ক্ষেত্রে আপনার একটা প্রোটোকল আছে যে আপনি হচ্ছে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক কতদিন দিবেন। হ্যাঁ, এইটা নিয়ে আপনার একটা চার্ট আমি নিয়ে আসছি, দেখেন যে প্রথমে দেখি কোন অ্যান্টিবায়োটিক, এই চার্ট গুলো ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। আমরা সেকেন্ড লাইন দিয়ে এখন শুরু করি, ফার্স্ট লাইনটা দেওয়া হয় না খুব বেশি, কিন্তু উপজেলায় যে কন্ডিশন, আপনি যদি ফার্স্ট লাইন দেন এমপিসিলিন জেন্টামাইসিন, কাজ করার সম্ভাবনা খুবই বেশি।
কিন্তু আমরা যদি এনআইসিইউ সেটআপে কাজ করি আমাদের জন্য আসলে দেখা যায় এই বাচ্চাগুলো আসে না। তবে এখানে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যে আর্লি অনসেট সেপসিস এবং লেট অনসেট সেপসিসের একটা ব্যাপার আছে, এটা বুঝতে হবে। সেটা হচ্ছে যদি বাচ্চা মায়ের পেট থেকে বাচ্চাটা ইনফেকশন নিয়ে আসে, তাহলে সে ইউজুয়ালি কোনটা নিয়ে আসবে? সে আসবে মূলত হচ্ছে ইশিরেকিয়া কোলাই ইউজুয়ালি, অথবা অন্য কোনো একটা। তো সেই ক্ষেত্রে সে কিন্তু কমিউনিটি থেকে ঘুরে ফিরে আসা মানুষ, তার ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের প্রবাবিলিটি কম। এই জন্য আর্লি অনসেট সেপসিসের ক্ষেত্রে আপনার দেখবেন যে বেশিরভাগ অ্যান্টিবায়োটিক কাজ করার একটা প্রবাবিলিটি আছে, সুতরাং অ্যাম্পিসিলিন জেন্টিমাইসিন ইজ এ গুড চয়েস। হ্যাঁ, কিন্তু ধরেন বাচ্চাটা একটা এনআইসিইউ ভর্তি হয়েছে, ওখানকার ইয়েতে ইনফেকশনে হইয়া 3 দিন বা 4 দিন বয়সে গিয়ে তার সেপসিস হয়েছে। হ্যাঁ, তাইলে কিন্তু ওইখানে কিন্তু ওটা লেট অনসেট সেপসিস। এটা লেট অনসেট সেপসিস আরেকটা অপশন হচ্ছে যে আপনার হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তো সেই ক্ষেত্রে কিন্তু আবার অনেকগুলো ড্রাগসের রেজিস্ট্যান্ট থাকতে পারে, তাহলে ওই জন্য ওই সময় আমরা মানে সিলেক্টিভলি যাই। তো এখন ধরেন একটা বাচ্চা আপনি উপজেলায় আসছে, তার ডিস্ট্রেস আছে, আমার কথা কি বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা? থাকলে আমাকে জানান, বা জি, রেকর্ডিং হচ্ছে কিনা। বুঝা হ্যাঁ, শোনাচ্ছে। এখন হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে আপনার এই অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক থেরাপির ক্ষেত্রে আপনি দেখবেন যে অ্যান্টিবায়োটিক যে দিচ্ছেন, একটা বাচ্চা ডিস্ট্রেস আছে সামহাউ। হ্যাঁ, অথবা রিস্ক ফ্যাক্টর গুলো আছে, রিস্ক ফ্যাক্টর গুলো কি সেটা আমি বলেছি বা আপনার পিডিএফটা দেওয়া আছে। আর এই কন্ডিশন গুলো যদি থাকে তাহলে আমি তারে অ্যান্টিবায়োটিক শুরু করে দিব। আমার দেখা কয়েকটা কেস হচ্ছে যে একটা বাচ্চার ইউটিআই ছিল এবং সেই বিশেষজ্ঞ মায়ের ইউটিআই ছিল, বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইছে, দেখানোর পরে ডাক্তার দেখা মোস্ট প্রবাবলি উনি হচ্ছে বাচ্চা ক্লিনিক্যালি ভালো দেখে কাগজপত্র নাড়াচাড়া করে দেখেন নাই, অথবা দেখছেন কিন্তু মনে করছেন জিনিসটা গুরুত্বপূর্ণ না, বা এই টাইপের কোনো কাউন্সেলিং বাচ্চাকে করেন নাই যে তার শ্বাসকষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং পরবর্তীতে একদিন পরে বাচ্চার হচ্ছে শ্বাসকষ্ট শুরু হয়, এবং সেটাও আননোটিস থাকে। বাচ্চা ওই দিন বিকেল বেলা আমাকে চেম্বারে দেখায়, এবং দেখানোর পরে বাচ্চাকে অক্সিজেন শুরু করার জন্য বলা হয়, কিন্তু আনলাকিলি বাচ্চাটা ওই দিন রাত্রেবেলায় আপনার এনআইসিইউতে যায় এবং লাইফ সাপোর্টে চলে যায় ডিউ টু রেসপিরেটরি ফেলিওর। এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ বাচ্চারা বাঁচে। তো এই কারণে বললাম যে আমার হইতে পারে রাইট দ্যাট মোমেন্ট হচ্ছে বাচ্চাটা ডিস্ট্রেস নাই, তাহলে কি তাকে আমি অক্সিজেন দিব? অক্সিজেন দিব কিনা এখানে একটা ডাউট আছে। কিন্তু আপনি খুব স্ট্রংলি ফ্যামিলিকে বলে দিতে হবে ওর কিন্তু রিসপেক্টর যেহেতু আছে, তাহলে হচ্ছে আপনি ওর ডিস্ট্রেস হইতে পারে। তো সেক্ষেত্রে বেটার অপশন কি, যে একাধিক তার দুইটা রেসপেক্টর আছে, সেটা বিএসএম প্রোটোকল বলে, আপনি তাকে অ্যান্টিবায়োটিক শুরু করে দিবেন। এখন দেখেন এই যে অ্যান্টিবায়োটিক থেরাপির যে ডিউরেশনটা, যে রিস্ক ফ্যাক্টর পজিটিভ, হ্যাঁ, তাইলে কিন্তু বাচ্চাটা ক্লিনিক্যালি ভালো আছে, তখন আমি তারে আমি কালচার করতে পাঠাবো, ব্লাড সিএস এবং হচ্ছে স্ক্রিন ব্লাড সেপটিক স্ক্রিনিং বলতে একটা জিনিস আছে, সিবিসি করব, সিআরপি করব। সিবিসি তে আমরা এএনসি অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট এবং ইম্যাচিউর টু টোটাল যে নিউট্রোফিল কাউন্ট আইটি রেশিও, এগুলো আমরা দেখব। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমরা করে ফেলবো, এটাও প্রোটোকলে আছে। তো এই জিনিসটা করে দেখলাম যে না, বাচ্চা সবকিছুই ভালো, বাচ্চা ক্লিনিক্যালিও ভালো, কালচারও কোনো সমস্যা নাই, স্ক্রিনিং নেগেটিভ, তাহলে আমি 2-3 দিনের মধ্যে অফ করে দিতে পারবো, অর্থাৎ রিপোর্টটা হাতে পেয়ে কালচারে অ্যান্টিবায়োটিক অফ করে দেবো। কিন্তু বাচ্চার ক্লিনিক্যালি আপনার ডিস্ট্রেস আছে, তার এক্স রেতেও সমস্যা আছে, কিন্তু রিপোর্ট টিপোর্ট ভালো আসছে, এমন হইলেও অন্তত 7 থেকে 10 দিন দিব। অথবা ক্লিনিক্যালি সে ভালো নাই, ভালো আছে কিন্তু তার রিপোর্টে ভালো আসে নাই, তাইলেও আমি 7 থেকে 10 দিন যাবো, ওকে। আর যদি কালচার থাকে তাহলে কালচার পজিটিভ জীবাণু, সেক্ষেত্রে আমরা 14 দিন দিব, বুঝছেন। আর যদি মেনিনজাইটিসের ফিচার থাকে তাহলে আমরা 21 দিনে চলে যাবো। বুঝতে পারছেন তো? সুতরাং এটা একটা মেজর কনসার্ন, ইউ হ্যাভ টু টেক সাপোর্ট ফ্রম চাইল্ড স্পেশালিস্ট। তারপরে ফিডিং এর একটা ব্যাপার আছে, ধরেন যদি, এটা নিয়ে আমি আজকে খুবই কম কথা বলবো, যে বাচ্চাটা 28 সপ্তাহ কম, তার আপনি ধরেন জন্মের পর পর বললেন যে পেট ভরে খাওয়ান, তাহলে কিন্তু সে আসলে বাঁচবে না। 28 থেকে 32 সপ্তাহ হইলে আমি হয়তো অল্প করে খাবার শুরু করতে পারবো, আস্তে আস্তে খাবারটা বাড়াইতে পারবো। আর 32 থেকে 34 হইলে আমি আর একটু বেশি পরিমাণে দিতে পারবো, আমি অল্প করে দিয়ে আর একটু দ্রুত বাড়াবো। 34 সপ্তাহ বেশি হলে আমি বাচ্চার মায়ের বুকে দুধ টানতেই বলতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যায় 34 সপ্তাহ বেশি কিন্তু বাচ্চার আইইউজিআর বা বিভিন্ন কারণে হচ্ছে খুব কম্প্রোমাইজড, সেক্ষেত্রে আমরা দেখা যায় 24 থেকে 48 ঘন্টা পরে খাবারটা শুরু করি, এর আগে আইভি ফ্লুইড, অ্যান্টিবায়োটিক, থার্মাল কেয়ার এগুলো দিয়ে রাখি। হ্যাঁ, তাহলে সুতরাং কোথায় কি কারণে শুরু করা লাগে এই ব্যাপারটা আপনার লেখা আছে এখানে, করবেন। তারপরে টেম্পারেচার ইনস্টেবিলিটি নিয়ে বলে ফেলছি আমি, টেম্পারেচার মেনটেন করতে হবে কনভালশনের ক্ষেত্রে। ধরেন বাচ্চা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হয়েছে, আপনার অবশ্যই ইন্টার্নশিপে এইচআই ম্যানেজ করছেন, কিন্তু মাথায় রাখবেন আপনারা হচ্ছে
ম্যানেজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চার, আমরা তো ছোট বাচ্চার কনভালশনালি বারবিট দিয়ে দিই হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি মাথায় রাখলে। কিন্তু আপনাকে যেটা করতে হবে যে অবশ্যই এইটা মাথায় নিতে হবে যে বাচ্চার গ্লুকোজ ঠিক আছে কিনা, তার ক্যালসিয়ামটা সন্দেহ আছে কিনা, থাকলে ক্যালসিয়ামটা আমাকে দিতে হবে। ইভেন যদি এমন হয় বাচ্চা হাইপোম্যাগনেসিমিয়া থাকে, সেখান থেকেও কিন্তু এটা হইতে পারে। ওকে। এরপরে বিলিয়াস ভমিটিং আছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে আসছে, অথবা পেট ফোলা, অথবা ব্লাড স্টেইনড ওজিয়াস্পিরেট, তাই সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বাচ্চাটা সেপসিস চিন্তা করতে হবে, বাচ্চাকে এনপিও রাখতে হবে, ফ্লুইড ফ্লুইড শুরু করে দিতে হবে। এবং যদি দেখেন সিক্রেশন বেশি, তাকে হচ্ছে একটা ওজি টিউব পরাইয়া 8 সাইজের 2 2 ঘন্টা বা 6 ঘন্টা পর পর সাকশন দিয়ে পেটের এই বাইল স্টেইনড ওজিয়াস্পিরেট গুলো বের করতে হবে, এবং হচ্ছে এই ওজি স্পিরিট বের করতে হবে। এবং এই সময় বাচ্চার যদি আমি সবুজ স্পিরিট ফালাই দিই, তাহলে তার হাইপোক্যালিমিয়া হবে, মেটাবলিক অ্যালকালোসিস হবে। তো আমি এই জন্য কি করব, আমি হচ্ছে এই 8 ঘন্টা পর পর, এই 8 ঘন্টা যতটুকু ফ্লুইড ফালাইছি, ওখানে যেহেতু একটা পটাশিয়াম লস হচ্ছে, আমি তাহলে দুইটা কাজ করবো। যে তার ফ্লুইড লস হতে হচ্ছে, তাহলে যেই পরিমাণ ফ্লুইড আছে সেই পরিমাণ ফ্লুইডটা আমি নর্মাল স্যালাইন হিসেবে 8 ঘন্টার ফ্লুইডে অ্যাড করে দিব। আর পটাশিয়ামটা হচ্ছে আমি রেগুলার ফ্লুইডের মধ্যে একটা ডেফিনিট অ্যামাউন্ট অফ মানে ধরেন 100 ml এ 1 ml ইনজেকশন কেটি এইভাবে করে দিয়ে রাখবো। আর যদি বাচ্চা নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই ফিডিং অফ করব, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করব, পেটের এক্সরে করাবো, এবং একজন শিশু বিশেষজ্ঞ, প্রিসাইজলি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞর পরামর্শ নিব। বাচ্চাদের কার্ডিয়াক কনসার্ন নিয়ে আমি বলেছি যে অবশ্যই একটা বাচ্চার অধিকার আছে, আপনি হচ্ছে তার অক্সিজেন স্যাচুরেশন চেক করে দেখবেন। এবং এখানে যদি দেখেন যে তার অক্সিজেন স্যাচুরেশনটা 90-এর কম, হাত পাও যেখানেই হোক, তাহলে আপনি এখানে অবশ্যই সন্দেহ করতে হবে তার ক্রিটিক্যাল কনজেনিটাল হার্ট ডিজিজ আছে। এই ব্যাপারে আমি একটা ছোট্ট গল্প বলি। আমার হচ্ছে চেম্বারে একটা বাচ্চা আসলো। বাচ্চা, আমি আমি আরেক জায়গায় ছিলাম, তো ফোন দিয়ে বললো যে স্যার বাচ্চার জন্ডিস, তো আপনার আন্ডারে ভর্তি হইতে চাচ্ছে, ভর্তি হয়ে ওর ফটোথেরাপি পাবে, একদিন চলে যাবে। তো রাইট দ্যাট মোমেন্ট আমি ফ্রি হয়ে রাত্র 10টার দিকে, বৃহস্পতিবার 10টার দিকে হচ্ছে আমি গেলাম। তো যাওয়ার পরে ওখানে গিয়ে দেখি যে বাচ্চার জন্ডিস, কি দেখবো, বাচ্চার তো স্যাচুরেশনই আকাশ পাতাল, 60 70 এরকম স্যাচুরেশন থাকে। আমি রাইট দ্যাট মোমেন্ট আমি দাঁড়ায় বললাম যে না, ওর তো হার্টে সমস্যা আছে, আপনি ইমিডিয়েটলি একটা ইকো করবেন। লাকিলি কুমিল্লায়, তো কুমিল্লায় বৃহস্পতিবার ইকো হয়। বিএস আমাদের মুস্তাফিজ ভাই আসে বিএসএমএল থেকে। তো মুস্তাফিজ ভাইয়ের কাছে পাঠাইলাম ফোন দিয়ে, সে ইকো করলো এবং দেখা গেল যে বাচ্চাটার হচ্ছে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস। তখন আমরা চিন্তা করলাম যে যেহেতু তার ক্রিটিক্যাল কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, তাইলে আমরা তার একটু ইয়া দেই, প্রোস্টাগ্ল্যান্ডিন দেই, দিয়ে তারপর তার ঢাকায় পাঠাই দিই। এবং আমরা আনলাকিলি পুরো কুমিল্লা শহরে কোথাও প্রোস্টাগ্ল্যান্ডিন পাইলাম না। তো পরে এমনি তারে পাঠানো লাগলো। তো পাঠানোর পরে বাচ্চাটা পরে ঢাকায় গিয়ে একটা হাসপাতালে ভর্তি হইলো। তারপরে হচ্ছে তার সার্জারি হয়েছিল, বাচ্চাটা পরে বাঁচে নাই। তো এখন এই যে সিচুয়েশনটা, হ্যাঁ, এখন যদি এমন হইতো যে আমরা হচ্ছে তারে গাইড করতে না পারতাম, তাহলে কিন্তু সে ঘুরতে থাকতো। বাচ্চাটা বয়স কিন্তু অলরেডি ততদিন পর্যন্ত তার বয়স হয়ে গেছে 12 দিন। হ্যাঁ, তো এই জন্য আর কি, যে আপনি যদি একটু জাস্ট একটা ইনসাইট আপনি দিতে পারেন, তাহলে হইতে পারে বাচ্চারা বেঁচে যাবে, কারণ ওদের কনসার্নই ছিল না। তাহলে একটা কুইজ থাকবে আপনাদের জন্য, আপনাদের সাথে তো আমি হোয়াটসঅ্যাপে আছি, যে বাচ্চাটার ক্রিটিক্যাল কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, কিন্তু আপনার বাচ্চাটা তো তাহলে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ, অর্থাৎ তার হার্ট, রাইট হার্ট থেকে ওঠার কথা পালমোনারি ট্রাঙ্ক, রাইট ভেন্ট্রিকল থেকে, কিন্তু এখান থেকে উঠছে আর্টারি। আর লেফট হার্ট থেকে উঠছে হচ্ছে আপনার পালমোনারি ট্রাঙ্ক, অর্থাৎ দুই হার্টের মাঝখানে একটা কমিউনিকেশন ইস্যু আছে, গ্যাপ নাই, যেটা ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতেছে। তো সেই ক্ষেত্রে বাচ্চাটা 12 দিন কেমনে বেঁচে থাকলো? এই কারণটা কি? এই পিডি এর পিডি এর কারণে। ইয়েস, কে অ্যান্সার দিলেন? ডক্টর শাহাদাত। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এই বাচ্চার পিরিয়ডটা ততদিন পর্যন্ত যাতে জীবনের প্রয়োজনে ওপেন ছিল। তো যখন এই পিরিয়ডটা ক্লোজ হয়ে যাওয়ার মতো সিচুয়েশন এসে, তখনই তার এই স্যাচুরেশনের ফলটা পড়া শুরু করছে। আমরা যে প্রোস্টাগ্ল্যান্ডিনটা শুরু করি, আমাদের টার্গেট থাকে পিরিয়ডটা যাতে কোনোভাবে ক্লোজ না হয় আনটিল আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডু এ সার্জারি, যে আমি ওই সার্জারি করার আগ পর্যন্ত তার কোনো না কোনো ভাবে এই প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে তার হচ্ছে আমি তার স্যাচুরেশনটা মেনটেন করব। আপনারা যে দুই একজন একটু আগ্রহ করে একটু দুই একটা কথা বলেন, এটা আমাকে অনেক অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে আমি একটা জিনিস জানলাম, যে পিডিএটা ওপেন করার জন্য আমি কি দেই? প্রোস্টাগ্ল্যান্ডিন। এখন সেকেন্ড কুইজ,
যে ধরেন একটা প্রিম্যাচিউর বাচ্চা, তার হচ্ছে পিডিএটা কোনোভাবে ক্লোজ হচ্ছে না, বা জন্মের পরে 3 দিন হয়ে গেছে তখন আমি দেখলাম তার পিডিএটা ওপেন। এই পিডিএটা ওপেন, পিডিএটাকে ক্লোজ করার জন্য আমরা একটা মহা ঔষধ ইউজ করি, যেটা আপনি আপনি সবাই, আপনি আমি সবাই এটা ইউজ করে অভ্যস্ত। কিন্তু ওই ওষুধটা দিলে বাচ্চাটার খুব উপকার হয়। কি ওষুধ দিই আমরা বাচ্চার পিডিএ ক্লোজ করার জন্য? আইবুপ্রোফেন। জি, ইবুপ্রোফেন চমৎকার অ্যান্সার। তবে আমরা রিসেন্টলি ইবুপ্রোফেন ইউজ করি না, আমরা প্যারাসিটামল ইউজ করি 15 মিলিগ্রাম পার কেজি 6 আওয়ারলি। তাহলে কি হয়, বাচ্চাটা হয়তো আপনার প্রিম্যাচুরিটির কারণে তার পিডি এটা ওপেন হয়, বাচ্চাটা খারাপ হয়ে যেত, জাস্ট সিম্পলি প্যারাসিটামল দেওয়ার কারণে বাচ্চাটা বেঁচে আছে। তাহলে কেন আমরা পিডিএ তে এখন ইবুপ্রোফেন দেই না? কারণ ইবুপ্রোফেন দিলে তার জিআইটি মানে গ্যাস্ট্রিক আলসার বা ইরিটেড ব্লিডিং হওয়ার একটা রিস্ক থাকে। ওই তুলনায় প্যারাসিটামল যথেষ্ট পরিমাণ সেফ উইথ সেম এফিকেসি। চমৎকার একটা জিনিস, ভালো লাগলো শাহাদাত। তো এরপরে চলে আসেন হচ্ছে, আমি দেখেন মানে ক্যারিয়ারে ব্যাপারগুলো কিরকম হয়, যে আমরা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া হচ্ছে অনেক পড়ি, সরি মানে খুব ভাব নিয়ে পড়ি, মানে খুব আনকমন টপিক হিসেবে পড়ি, কিন্তু আমার চেম্বার লাইফের প্রথম পেশেন্ট ছিল হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। এবং এই পেশেন্ট ফ্যামিলিটার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক ছিল, এবং বাচ্চাটা অনেক সাফার করে 8 মাস বয়সের দিকে মারা যায় এই কুশিং সিনড্রোমের কমপ্লিকেশন থেকে। তো এই যে সিচুয়েশনটা, তো আপনি যদি ধরেন হঠাৎ করে দেখলেন যে একটা বাচ্চার হচ্ছে কনজেনিটাল, তার এটা কি পেনিস নাকি হচ্ছে ভেজাইনা বুঝতে পারতেছেন না, তাহলে সমূহ সম্ভাবনা আছে যে তার হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, আমরা যাদের হিজড়া বলি। হ্যাঁ, কিন্তু এখানে এটা হচ্ছে 60 থেকে 70% কজ, এটা ছাড়াও আরো ইস্যু আছে। তো সুতরাং এই যে আপনার এই যে এখানে একটা একটা টার্ম আছে, এটা আমরা মনে আসতেছে না, যে আপনার ডেভেলপমেন্টালি একটা ডিস্টার্ব তার যে ইয়াটা জেনিটালিয়া। তো এইটার যখনই আপনি সন্দেহ থাকবে, আপনি প্রথমেই অন্য যেগুলা কজ আছে সেগুলাতে বাচ্চা মারা যাবে না, কিন্তু 60 থেকে 70% কজেই আপনার হয় মূলত হচ্ছে কনজেনিটাল হাইপারপ্লেসিয়া, যে সল্ট ওয়াস্টিং ক্রাইসিস। এবং সেই ক্ষেত্রে বাচ্চাটার আপনার পটাশিয়ামের ক্রাইসিস থাকে বা তার হরমোনাল ইস্যু থাকে, এবং সেক্ষেত্রে বাচ্চাটা খারাপ হয়ে যেতে পারে। সুতরাং তাকে অবশ্যই প্রপারলি অ্যাসেস করে রেফার করার ব্যাপার আছে। এটা ছাড়া এন্ডোক্রাইন আরেকটা কজ হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। আপনারা জানেন যে বাংলাদেশের প্রোটোকল হচ্ছে প্রত্যেকটা নিউবর্নের আপনার হচ্ছে তার ইয়ার করতে হবে, সিরাম টিএসএইচটা করতে হবে। এই কারণে যে একটা বাচ্চার আপনি জন্মের পর পর দেখবেন যে তার কোনো সাইন সিমটম কিচ্ছু নাই, কিন্তু বাচ্চাটা হাইপোথাইরয়েড হইতে পারে, তো আপনি এটা বোঝার কোনো সুযোগ নাই। তা আস্তে আস্তে তার ক্লিনিক্যাল ফিচার গুলো আসবে। তারপরে হচ্ছে বাচ্চা হাইপোথাইরয়েডিজমের ফিচার গুলো দেখাবে, তার ওই টাং প্রোট্রুড হবে, তার পেট ফোলা থাকবে, তো স্কিন রাফ হয়ে যাবে, বেশি ঘুমাবে, কিন্তু তো কনস্টিপেশন থাকবে। তো এই ব্যাপারগুলো আসতে কয়েক মাস সময় লাগে। অলরেডি এর মধ্যে বাচ্চা ব্রেইনের প্রচুর মানে থাইরয়েড হরমোনটা ব্রেইন ডেভেলপমেন্ট অনেক বেশি কাজ করে, মাসল বলেন, বোনস বলেন, সবগুলোর জন্য খুব দরকারি। তো এই জিনিসটা আমি ততক্ষণ মিস করে ফেলবো, এই জন্য অবশ্যই অবশ্যই 5 থেকে 14 দিন বয়সের মধ্যে প্রত্যেকটা বাচ্চারা আমি ইয়া করব, সিরাম টিএসএইচটা করব। করার ক্ষেত্রে মাথায় রাখবো, যেই বাচ্চাটা আপনার ধরেন এই সময় টিএসএইচ লেভেলটা 9, 10, 11, 12 এই টাইপের আসছে, তার ক্ষেত্রে আমি সাথে সাথে ওষুধ শুরু করে দিব না। আমি করব কি, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আবার রিপিট করব। ঠিক আছে, মানে 14 দিন তো হয়ে গেল, আমি হয়তো 21 দিন পর্যন্ত ওয়েট করলাম, বা আরো 28 দিন পর্যন্ত ওয়েট করলাম। তখন রিপিট করে যদি দিই নর্মাল, আলহামদুলিল্লাহ। কিন্তু আদারওয়াইজ যদি দেখি না তার টিএসএস 20-এর বেশি, তাহলে কিন্তু আমার তাৎক্ষণিক লিভোথাইরক্সিন, অর্থাৎ যে থাইরক্সিন নামে যেটা পাওয়া যায়, ওইটা থাইরক্স নামে পাওয়া যায়, সেটা শুরু করে দিতে হবে। এবং শুরু করলে 3 বছর টানা এটা দিতে হবে। সুতরাং এটা একটা সিরিয়াস কনসার্ন, আপনি এটা নিয়ে একটু পড়ালেখা করবেন। তারপরে আপনি বুঝবেন কখন যে না বাচ্চা মোটামুটি ছুটি দেওয়ার মতো, হাসপাতালে তো মায়ের সাথেও বাচ্চা কাচ্চা থাকে, তখন কিছু ডাক্তারি তো করাই লাগবে। দেখলেন একটা বাচ্চা ভালো দুধ খাচ্ছে, এবং তার হচ্ছে মানে ওয়েট লসটা 10%-এর কম। একটা বাচ্চা জন্মের পরে প্রথম 7 থেকে 10 দিনের মধ্যে তার 10%-এর মতো ওয়েট লস করে। এরপরে ধরেন 3 কেজির একটা বাচ্চা প্রায় 300 গ্রামের মতো ওজন কমে যাবে, কারণ তার বডির পানির পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে, এই জন্য ওয়েট লসটা নর্মাল। কিন্তু অনেক সময় ডিহাইড্রেশন, অর্থাৎ পানি দুধ চা খাইতে পারে না, এই কারণে দেখা যায় যে বাচ্চার প্রচুর পরিমাণ কমে যাচ্ছে। এই জন্য বাচ্চা যদি খাইতে পারে ভালো, আদার ভাইটাল স্টেবল আছে, জন্ডিস টন্ডিস কম আছে, বুকের দুধ খায়, গরম টরম আছে, আপনি বেসিক নিউবর্ন যে স্ক্রিন গুলা সেগুলো করছেন, তারপরে বাচ্চা ছেড়ে দিবেন। ঠিক আছে, কি কি স্ক্রিনিং করবেন? একটা বললাম থাইরয়েডের, আর মেটাবলিক স্ক্রিনিং আমরা এখানে করাই না, বিদেশে বাধ্যতামূলক, ইউএসএ তে বা ইউকে তে।
আর বাচ্চাদের কানের শ্রবণ পরীক্ষাটা করা উচিত, কারণ হয়তো বাচ্চা কানে শুনতেছে এক কানে, আরেকটা কানে সমস্যা। আমরা যদি 3 বছর আগে তার এই হিয়ারিং স্ক্রিনিংটা করে ফেলতে পারি, নর্মালি নিয়ম হচ্ছে প্রথম 1 মাস থেকে 3 মাসে করা, তাইলে কি হবে, আমি এটা ককলিয়ার ইমপ্ল্যান্ট করে দিলে বাচ্চাটা পুরো নর্মাল সে বড় হবে, নাহলে সে কানে শুনবেও না। এই কারণে সে বধির হওয়ার কারণে সে কথাও বলতে পারবে না, ডিফ অ্যান্ড ডাম, এটা খুব দুঃখজনক। আর ওই যে আমরা স্যাচুরেশনের স্ক্রিনিংটা করছি, এটা ছাড়া যেই বাচ্চাগুলো প্রিম্যাচিওর, ধরেন 2 কেজির কম বয়স অথবা 35 সপ্তাহ কম, তাদের ক্ষেত্রে আমরা রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি স্ক্রিনিংটা করব। হ্যাঁ, এটা দরকারি। এবং এরপর আমরা তার টিকা শুরু করব এবং আমরা ফলো আপ করাবো। এই তো, এগুলো হচ্ছে ডেঞ্জার সাইন, এগুলো আপনারা জানেন, ডেঞ্জার সাইন গুলো শুনবেন। আমরা এখন খুব 15 মিনিটে আমরা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এরপরে 15 মিনিট আছে, তাহলে 9:30 10:30 মধ্যে ইনশাল্লাহ শেষ করবো। অ্যাপ্রোচ টু চাইল্ডহুড রেসপিরেটরি সিস্টেম ডিজিজ, আপনি যদি এই রেসপিরেটরি সিস্টেম ভালো করে একটু পড়ালেখা করেন, আপনি এইটা দিয়ে মোটামুটি পেরিফেরি বেঁচে খেয়ে আসতে পারবেন। তো আপনারা তো আলহামদুলিল্লাহ যে রেসপিরেটরি সিস্টেম নিয়ে অলরেডি মেডিসিনের ক্লাস হয়ে যাওয়ার কথা, ক্লাস কি হয়েছে? জি হয়েছে। ফাইন, তাহলে তো আমার জন্য আরো সহজ হয়ে গেল। তো আমি জাস্ট চেম্বার পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ মানে আউটডোর বা ইনডোর, এই পার্সপেক্টিভ একটু জাস্ট ছোট করে আপনাকে সামারাইজ করছি। তো ধরেন এই যত বাচ্চা আমাদের কাছে আসে, বেশিরভাগ আসে হচ্ছে এই যে রেসপিরেটরি প্রবলেম থেকে, যে স্যার একটু সর্দি আছে, মানে একদম কমন। ধরেন কি আছে, হালকা একটু জ্বর আছে, তারপর হালকা একটু সর্দি আছে, তারপরে হচ্ছে এমনি খেলাধুলা ভালো আছে। কি ডায়াগনোসিস বলেন তো এটা? ব্রঙ্কিওলাইটিস। ব্রঙ্কিওলাইটিস। কিন্তু ধরেন জ্বর বেশি, বাচ্চা টক্সিক ইরিটেবল, তখন আবার ডায়াগনোসিসটা চেঞ্জ হয়ে যায় নিউমোনিয়া। এইটুকু জানতে পারলে আপনার হচ্ছে আপনি অনেকটুকু আগাই দিতে পারবেন। হ্যাঁ, এটা মজা না? তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো আমি একটু জাস্ট সিমটমে বেসড একটু যাবো ইনশাল্লাহ। তো এখানে ধরেন আপনার টার্গেট কি থাকবে, যে আইডেন্টিফাই দ্য সিভিয়ারিটি কুইকলি। বাচ্চাদের মজা হইতেছে, বাচ্চাদের আপনি যত দ্রুত ইন্টারভেনশন দিতে পারবেন, বাচ্চা পরের দিন দেখবেন যে ইমপ্রুভ হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, তার মানে ওষুধ বন্ধ করে দিব তা না, কিন্তু তখন দেখবেন যে এর ফ্যামিলিতে আপনি হিরো হয়ে গেছেন। আর যদি উল্টাটা করেন তাহলে আপনার খবর আছে, পুরো এলাকা থেকে ছাড়াই দিবে। যে ধরেন বাচ্চা, আপনি বলছেন বাচ্চার হচ্ছে শ্বাসকষ্ট এমন হয়েছে যে বিকেল 4টার সময় বাচ্চারে চেম্বারে দেখা আসছে, ডাক্তার অ্যান্টিবায়োটিক কিছু দেয় নাই, নেবুলাইজার কিছু দেয় নাই, 10টার সময় হইতেছে বাচ্চার একটু শ্বাসকষ্ট বা একটা কিছু হইতেছে, পরে ওই প্রেসক্রিপশন বাদ দিয়ে আবার নতুন করে এসে আমাকে দেখাইছে, বা পরে ওই বাচ্চার ফ্যামিলি পুরো আমার ফ্যান হয়ে গেছে। এরকম ঘটনা উল্টা আমারও হইতে পারে, যে আমি হয়তো কারো ছাড়ছি, সে পরে অন্য কারো কাছে গিয়ে তার ফ্যান হয়ে গেছে। এই কথাটা কেন বললাম, যে আপনাকে সিভিয়ারিটিটা বুঝতে হবে। এবং বাচ্চার দিনে আপনি কোনো এক্সপেরিমেন্ট করবেন না, যে ওর তো দেখে ভাইরাল মনে হইতেছে, আচ্ছা তাহলে অ্যান্টিবায়োটিক দিলাম না, এরকম না। আপনি হচ্ছে প্ল্যানটাকে ঠিক করেন, তার সাথে কমিউনিকেট করেন। আমি এই জন্য কমিউনিকেশন ক্লাসটা আগে নিছি, যে আপনি প্ল্যানটা বলেন যে আমি হচ্ছে 2 দিন একটু ওরে না দিয়ে দেখতে চাই, আমি পরের পৃষ্ঠায় এটা এখন লিখে রাখলাম, যদি কোনো ইস্যু হয় আপনি আমাকে জানাবেন, বা এই লক্ষণগুলো দেখলে তাহলে হচ্ছে আপনি এই ওষুধটা শুরু করে দিবেন। তখন কি হইলো, সে কিন্তু একটা প্রপার গাইডেন্স পাইলো। আদারওয়াইজ আপনি হচ্ছে আউটডোরে বসে লিখে দিচ্ছেন যে তার এই হিস্টাসিন চলবে, তার অমুক চলবে, আসলে বাচ্চা নিউমোনিয়ার দিকে যাচ্ছিল, আপনি খেয়াল করতে পারেন নাই। হ্যাঁ, আমি এমন কিছু পাইছি। তো এরপরে যেটা হয়েছে কি, বাচ্চার যখন নিউমোনিয়ার ফিচার গুলো ফুল ব্লোন হয়েছে, রাইট দ্যাট মোমেন্ট আপনি ওই দিন ডিউটিতে নাই। হ্যাঁ, তো সুতরাং ওই দিন কিন্তু শেষ আপনারে পায় নাই, পরে বাচ্চা ঘুরতে ঘুরতে বাচ্চা কমপ্লিকেশনের দিকে চলে গেছে, তার এখন আর ওরালে হবে না, ইনজেক্টেবলে লাগবে বা আইসিইউ লাগবে। হ্যাঁ, আমার সাথে এরকম ঘটনা ঘটছে। তো এই জন্য অবশ্যই এই প্রপার আপনি অ্যাসেসটা করতে হবে, যে না তার কি ব্যাকটেরিয়াল হয়েছে কিনা না ভাইরাল, হিস্ট্রি নিতে হবে, অ্যাসেসমেন্টটা ঠিক মতো করতে হবে, তার লাংসটা অস্কালটেট করে দেখতে হবে। জীবনে 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 রেসপিরেটরি সিস্টেমের কোনো কেস উইদাউট অস্কালটেশন ছাড়বেন না। আমি জাস্ট 2 দিন আগের কথা বলি, একটা বাচ্চার সম্পর্কে আমি মোটামুটি তার হচ্ছে কথাবার্তা বলতেছিলাম, যে আমি মনে হচ্ছিল যে না বাচ্চাটা ইমপ্রুভ হচ্ছে, তার লাংসের এয়ার শুনে শুনে, লাংসের কন্ডিশন শুনে সাথে সাথে আমি বলছি না, ওর আইসিইউ লাগার প্রবাবিলিটি আছে, ইউ হ্যাভ টু কশাস। রাইট দ্যাট মোমেন্ট ওরা পরবর্তীতে বলছে ঠিক আছে আমি শিফট করবো, আমরা ঢাকা চলে যাবো। এবং ওরা কিন্তু এই যে আর্লিয়ার যে ডিসিশনটা নিল, যে ঢাকা চলে গেল বা সামহাও, এটা কিন্তু ওর জন্য লাইফ সেভিং একটা ব্যাপার। আপনি একদম খেয়াল করলেন না, বাচ্চা খুব খারাপ হইতে হইতে তার চেস্ট রিট্রাকশন শুরু হয়ে গেছে, তখন গিয়ে আপনি তারে নিয়ে আগাইতে পারবেন না, তখন তারে হয়তো লাইফ ইনটিউবেট করা লাগবে বা এরকম। আপনি তখন বাচ্চাটারে পাঠাইলে বাচ্চাটা রাস্তায় মারা যাবে। সুতরাং এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো আপনার এই জন্য আপনি যখন একটা বাচ্চাকে দেখবেন, প্রথমে তার এবিসি ম্যানেজ করে ফেলতে হবে,
তারপরে বুঝতে হবে যে আসলে প্রবলেমটা কোথায়। এটা কি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট নাকি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট নাকি অন্য কোনো ইস্যু। তারপরে হচ্ছে তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনি রেডি করতে হবে, এবং আপনি দরকার লাগলে ইনভেস্টিগেশন করে ফেলেন। আমি যেটা করি, আর্জেন্ট একটা এক্সরে করে ফেলি, রিপোর্টের জন্য ওয়েট করি না, এক্সরেটা দেখলে আমার একটা ধারণা চলে আসে। তারপরে হচ্ছে আমি অন্য রিপোর্ট গুলা একদিন পরে দেখলে সমস্যা নেই, বা 2 ঘন্টা পরে দেখলাম। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, এবং পুরো প্ল্যানটা পেশেন্টের সাথে শেয়ার করি, এবং এই জন্য দেখা যায় পেশেন্ট একটা আস্থা পায়। আপনি দেখবেন যে আহ এলাকাতে গেলে যখন যাবেন সবাই ম্যাজিক দেখতে চাইবে। হ্যাঁ, ধরুন ধুমধাম আপনার এই কর্টান দিয়ে দেওয়া বা এই সেই টাইপের উল্টাপাল্টা কাজগুলা করবেন না। আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে তারে প্রপারলি হচ্ছে কমিউনিকেট করা, কথা বলা, এবং সাথে আপনার জ্ঞানের সঠিক ব্যবহার করে তারে যে চিকিৎসা যতটুকু দরকার এই ব্যাপারটা এনশিওর করা। ঠিক আছে, তাহলে দেখবেন যে এই রোগী ফিরে ফিরে একদম পুরো এলাকায় সবার দাওয়াতি কাজ করে আপনার কাছে নিয়ে আসবে। ওই উপজেলায় যে 2টা বছর থাকবেন, এই 2 বছর আপনি যে চেম্বারটা গুছাইতে পারেন, আপনি যখন পরে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য আবার ঢাকা চলে আসবেন, তখন হচ্ছে ওই সপ্তাহে একদিন চেম্বার করে আপনার ওই রুজি রুটি আপনি এই 4 দিনের চেম্বার ইনশাল্লাহ অর্জন করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সেভিংস। আমার পোস্টিং ছিল রাঙামাটি বিলাইছড়ি। আমি এই সুযোগটা পাই নাই, কারণ হচ্ছে ওইখানে মানুষ অনেক গরিব, ওদের সাথে চেম্বার করার মতো অবস্থা নাই। আমি আমার হাসপাতালে চেম্বারের মতো করে পেশেন্টে খুব আস্তে ধীরে দেখে ওদেরকে ট্রিট করতাম, এই জন্য ওরা আমাকে ভালোবাসা দিত। কিন্তু আর্থিকভাবে কিছু দেওয়ার মতো অবস্থা আসলে ওদের নাই। তো ওই কারণে বললাম, আপনি যদি মানে কোন একটা ভালো জোনে পড়েন যেখানকার মানুষরা টাকা পয়সা দেওয়ার মতো সামর্থ্য আছে, ওরা কিন্তু বলবে না এই স্যারের তো আমি তাহলে ভালো স্যার ভালো করে দেখে, তো সুতরাং আমি হচ্ছে তার চেম্বারে গিয়ে দেখাবো। তবে আল্লাহ খোদার দোহাই লাগে, নিজের যে ডিগনিটি সেটা কখনো নষ্ট করবেন না। সরকারি হাসপাতালে আউটডোর বসে কখনো ভিজিট নিয়ে রোগী দেখবেন, এটা সুস্পষ্ট হারাম। এখানে যেই টাকাটা আপনি পাবেন সেটা সুস্পষ্ট হারাম, এবং এই টাকা দিয়ে যদি আপনি কিছু খান, আপনার সন্তান যদি তার মাংসের একটা কণাও যদি তৈরি হয়, সেটা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। সুতরাং এই কাজটা কখনো করা যাবে না, যে আমি আউটডোরে বসে রোগী দেখে আমি টাকা নিব না। এরপরে চলে আসে হচ্ছে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, যে আমরা দেখব যে আপার রেসপিরেটরি ডিজিজ, এখানে ধরেন বাচ্চার একটু সিম্পলি সর্দি কাশি, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, আপনি একটু সুযোগ থাকলে টনসিলটা দেখবেন, লিফ নোডগুলো একটু পালপেট করে দেখবেন। পেশেন্টের গায়ে হাত দিলে পেশেন্ট খুশি হয়, পেশেন্টের বাবা মা খুশি হয়, তখন ওরা ইয়া করে। আর যদি এপিগ্লটাইটিস হয় বা ক্রুপ হয়, অবশ্যই বি কশাস। ইফ ইউ আর নট কনফিডেন্ট, জাস্ট রেফার। ঠিক আছে, কারণ হচ্ছে এই ক্ষেত্রে আপনি হঠাৎ করে তার যদি এপিগ্লটাইটিসের কারণে তার যদি ইয়া হয়ে যায়, মানে শ্বাস বন্ধ হয়ে যায়, আপনি তখন তাৎক্ষণিক কিছু করতে পারবেন না। হ্যাঁ, তো এই জন্য আপনি হচ্ছে এই ক্ষেত্রে ধরেন এক্সামিনেশন করতে গেলে আপনার এপিগ্লটাইটিস বা ক্রুপের ক্ষেত্রে বাচ্চার হঠাৎ করে স্পাজম হয়ে যেতে পারে, এই জন্য খুব সাবধানে ডিল করতে হবে ওরে নিয়ে। হ্যাঁ, একটু বড় বাচ্চা। তারপর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ক্ষেত্রে যেমন ব্রঙ্কিওলাইটিস, এটা হচ্ছে একটা অপশন। তা আমি যেটা করি যে পেশেন্ট আসলে ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়ার পার্থক্যটা শিখাই দিই, মানে আপনি কখন কনসার্ন হবেন। কারণ নাইলে হয় কি, যে বাচ্চার ব্রঙ্কিওলাইটিস, এই বাচ্চা আপনার মাসে 2বার করে আপনার কাছে আসা শুরু করবে। হ্যাঁ, তো এতে খুশি হওয়ার কিছু নাই। এটা আসলে আমি চিন্তা করি আর কি, যে না, এই পেশেন্টে আমি যদি একটু প্রশিক্ষিত করতে পারি, তার একটু ট্রেন্ড আপ করতে পারি, তাহলে তার ফ্রিকোয়েন্সিটা কমায় নিয়ে আসা যাবে। এবং এই ক্ষেত্রে আপনার লাইফস্টাইল মডিফিকেশন হাত দিতে হবে, একদম মাসের পর মাস 2 বছর ধরে যে প্রতিদিন আপনি মন্টিলুকাস্ট খাচ্ছে, এটা অবশ্যই এটা গুড প্র্যাকটিস না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে please, হ্যাঁ, তো এই জন্য এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। অ্যাজমা এই সময়তে আসে না ছোট বাচ্চার ক্ষেত্রে, অ্যাজমাটা একটু বড় বাচ্চার ক্ষেত্রে। আমরা 2 বছরের কমের ক্ষেত্রে অ্যাজমা আমরা খুব বেশি ডায়াগনোসিস করি না, আমরা বলি যে হুইজি বেবি। এরপর হচ্ছে ব্রঙ্কাইটিস এগুলো একটু রেয়ারলি হয়, একটু বেশি বড় বাচ্চার ক্ষেত্রে হয়। এটা আপনি অ্যাডাল্টের কাছাকাছি তো অনেকটা ইনফারেন্স পাবেন। ক্রনিক রেসপিরেটরির ক্ষেত্রে ওই যে যার ব্রঙ্কিওলাইটিস তার পরবর্তী অ্যাজমা হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। টিবি খুবই আনকমন বাচ্চাদের ক্ষেত্রে, এবং বাচ্চাদের ক্ষেত্রে টিবি ডায়াগনোসিস করাটাও খুবই আনকমন, কারণ কষ্ট। আমার একটা বাচ্চা পাইছিলাম আমি, বাচ্চাটা অনেক ছিল, কয়দিন পর পর অসুস্থ হয়, লম্বা সময় ধরে অসুস্থ। তার আমি কফ পরীক্ষার জন্য জিন এক্সপার্ট করতে দিলাম, তার কফই সে ম্যানেজ করতে পারে না। তো এখানে একটা অপশন আছে, যে বাচ্চাটার হচ্ছে আপনি যদি নেবুলাইজ করেন, নেবুলাইজ করে তারপর যদি একটু সাকশন দেন, তাইলে অনেক সময় চলে আসে। হ্যাঁ, তো এই ব্যাপারটাও সব জায়গায় করার সুযোগটা কম। তো এই হচ্ছে অবস্থা। আর রেসপিরেটরি ফেইলিওর হচ্ছে, ধরেন একটা বাচ্চা একদম কঠিন ভাবে তার শ্বাসকষ্ট হচ্ছে, তার রেসপিরেটরি মাসেল গুলা কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আসলে এই ব্যাপারটা আপনার একটা আহ, মানে ফেলিওরে চলে গেলে তখন আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য রেসপিরেটরি ফেলিওরে যাওয়ার সুযোগ দিতে যাওয়া যাবে না। আর অক্সিজেন ক্রাইসিস একটা এলাকায় থাকতে পারে,
তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাজ এ মেডিকেল অফিসার ইউ আর দ্য অথরিটি, আপনাকে চেষ্টা করতে হবে, সবসময় খোঁজ খবর নিতে হবে যে আপনি যেদিন ইমার্জেন্সি ডিউটিতে আসেন ওই দিন অথবা ওয়ার্ডে ওখানে হচ্ছে অক্সিজেন সিলিন্ডারটা আছে কিনা, এটা গ্লুকোমিটার আছে কিনা, বা সিম্পল একটা ইসিজি করার ব্যবস্থা আছে কিনা। বিশ্বাস করেন, আপনি যদি চান, এগুলো ম্যানেজ করা কোনো কঠিন ব্যাপার না। আমার পোস্টিং ছিল দুর্গম বিলাইছড়িতে, সেখানে আমি ইসিজি করতাম। ঠিক আছে, আমাদের ওখানে প্রথমে কয় না হয় না, আমি গিয়ে করলাম কি হলো হবে, এবং আমি করবো, যখন আমি করা শুরু করলাম তো নার্সরা নিজেরাই আগে আগে আর করে দিত, তখন আমার করা লাগে নাই। তো এই জন্য এই ব্যাপারটা আপনি যেন উদ্যোগ নেবেন, দেখবেন সব হবে। শুধু মানুষ এসে মারবে এই জন্য আপনি কাজ করেন, ব্যাপারটা এরকম না। আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে সুযোগ দিছে একদম এই প্রত্যন্ত এলাকাগুলোর মানুষের লাইফের ইম্প্যাক্ট রাখার জন্য। তাহলে আপনি কেন এই সুযোগটা নেবেন না? এটা আপনার দুনিয়ার জীবন যেমন আলোকিত করবে, আখিরাতকে আপনার আপনার নিশ্চিত করবে যে না, এই ব্যক্তিটা মানুষের জন্য কল্যাণকর। এটাই আমাদের ডিউটি। ওকে, তার ফরেন বডির ক্ষেত্রে কথা হয়েছে যে ফরেন বডিতে যে যন্ত্রপাতি লাগে এগুলো তো আমাদের পাওয়াটা কঠিন হইতে পারে। এই ক্ষেত্রে যদি সুযোগ থাকে, এক্সপার্ট ইএনটি কেউ থাকলে তারা পাঠাই দিবেন। আর যদি না পারেন, তাহলে অন্তত তার এয়ার ওয়েটা কোনোভাবে সিকিউর করে দিয়ে পাঠানো যায় কিনা, বা কোনো একটা ওয়ে আউট করা যায় কিনা। একদম হুট করে যে বাচ্চাটা আসছে খারাপ অবস্থা আর তারা বলেন যান, তাহলে সে ধরেন ঢাকাতে কুমিল্লা থেকে দেবী দাউদকান্দি থেকে কুমিল্লা শহরে যাইতে যেতে তো সে রাস্তায় মারা যাবে। দয়া করে মনে রাখবেন যে আপনার বাচ্চা যদি হইতো আপনি কি কিছু আশা করতেন, ওই ডাক্তারের কাছে ওই সার্ভিসটা আপনি আপনার বাচ্চা ওই রোগীটাকে দিবেন, তাহলে দেখবেন যে জীবন সহজ। এত মানে আলাদা করে দায়িত্ববোধ তৈরি করা লাগবে না। সেকেন্ডারি রেসপিরেটরি ডিসঅর্ডার গুলো আছে, ধরেন জিইআরডি, এটা খুব কমন একটা কেস বাচ্চাদের ক্ষেত্রে, মূলত যারা প্রিম্যাচিউর বাচ্চাগুলো থাকে ওদের ক্ষেত্রে ওদের খুব মাইক্রো অ্যাসপিরেশন হইতে থাকে, ওদের স্ফিংক্টারটা একটু দুর্বল থাকে। এই কারণে বাচ্চাগুলোর হচ্ছে এই মাইক্রো অ্যাসপিরেশনের কারণে মাঝে মাঝে অসুস্থ থাকে। তাহলে আপনার তখন হচ্ছে কি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার আসছে বাচ্চা ইয়া নিয়া, ওই যে রেসপিরেটরি ডিস্ট্রেস বা মানে শ্বাসকষ্ট আছে কিছুটা, আপনি তখন তার গ্যাসের ওষুধ দিচ্ছেন। অন্য ওষুধ দিচ্ছেন কিন্তু সাথে গ্যাসের ওষুধ, লোকজন একটু বিরক্ত হইতে পারে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে জিআরডি ব্যাপারটা আছে কিনা। হ্যাঁ, তো এটা মাথায় রাখতে হবে, এই হচ্ছে কথা। তাহলে স্টেপ ওয়াইজ আমরা হিস্ট্রি নিব। হ্যাঁ, হিস্ট্রির ধরনটা দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন কাশের ধরন কিরকম হবে। তার এই যে দেখেন কাশের জন্য আমরা তখন চিন্তা করলাম যে কাশের ডিউরেশনটা কত কারেক্টার বা প্রোডাক্টিভ কিনা, কয়দিন ধরে হয়েছে, অ্যাকিউট ইনফেকশন নাকি ক্রনিক। হ্যাঁ, তো ক্রনিক হলে আবার ডিফারেন্সিয়াল গুলো দেয়া আছে, তো এইটাই আমার টার্গেট ছিল যে আপনি ডিফারেন্সিয়াল গুলো এখানে হাতে নিতে পারেন। ঠিক আছে, ধরেন একটা বাচ্চার কি কমন ফিচার গুলো আছে, কাফ, একটা ব্রিদিং। কোশ্চেন, জি জি বলেন। জিআরডি তে সিমটম কি থাকবে পেশেন্টের? জিআরডি তে সিমটম কি থাকবে, এইটা হচ্ছে একটা ইস্যু। সেটা হচ্ছে ধরেন একদম ছোট বাচ্চা, এখন তার একদম নিউনেট বা ইনফ্যান্ট টাইপের, ওর ক্ষেত্রে হচ্ছে আপনার জিআরডি থাকলে তেমন কোনো ফিচার আপনি পাবেন না। জিআরডির জন্য আলাদা করে একটু পাইতে পারেন যে আপনার মাইল্ড একটু পেট ফোলা বা ঘন ঘন বমি করে, একটু একটু করে পসিটিং হয়। হ্যাঁ, প্লাস হচ্ছে ওই দেখবেন যে নাক মুখ দিয়ে একটু দুধ চলে আসে, অথবা হচ্ছে বাচ্চাটা একটু পর পর শুয়ে খাওয়ার পর শুয়ে দিলে কাশতে থাকে। মানে কি ওই যে একটু অ্যাসপিরেট, অল্প অল্প অ্যাসপিরেট করছে, তখন আপনি এক্সরে করে দেখলেন, দেখলেন যে একটু লাংসে একটু ইস্যু মনে হচ্ছে, অ্যাসপিরেশনের ফিচার আছে। এরকম তো অত খারাপ পর্যন্ত যায় না। বেসিকলি দেখা যায় যে বাচ্চার আপনার হচ্ছে ওই মাঝে মাঝে একটু ইয়া হয়, কাশি হয়। তো কাশি হলে তখন আমাকে জিএটিটা মাথায় রাখতে হবে। আমি যদি একটু অমিডন দেই, হ্যাঁ মানে ডমপেরিডন দেই, হ্যাঁ তার একটু অ্যাসিডিটিটা বা এইটা যাতে কম হয় এই জন্য আমি তার একটু ফ্ল্যাকল দিই, সেমিথিকন, তাইলে তার গাট মোটিলিটিটা বেড়ে গেলে দেখবেন যে এই প্রবলেম গুলো অনেকটা কমে আসবে। হ্যাঁ, তো এরকম তখন দেখা যায় যে সে ফার্দার এদিকে, প্রথমে আপনি যদি অ্যাসপিরেশন করে নিউমোনিয়ার মতো থাইকেই যায়, তাহলে তো নিউমোনিয়া ম্যানেজমেন্ট দিবেন, কিন্তু আপনি একটু এই সাপোর্টটা দেওয়ার কারণে তখন দেখা গেলো তার ফার্দার হচ্ছে এই ইস্যুটা আসবে না। তারপর চলে আসেন হচ্ছে যে স্পেসিফিক ক্লিনিক্যাল অ্যাপ্রোচ, যে কাফ থাকলে কি কি ডিটি থাকতেছে, ডিফিকাল্টি অফ ব্রিদিং হইলে অ্যাজমা, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, কনজেনিটাল হার্ট ডিজিজ। হ্যাঁ, এখানে কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া হলেও কিন্তু হবে, আমি তো আগে আলোচনা করে আসছি এটা। হুইজি বাচ্চা যদি হয় তাহলে আবার এই যে এগুলা ডিফারেন্সিয়ালে আসবে। স্ট্রাইডর হইলে, ক্রুপ এপিগ্লটাইটিস, সাইনোসিস হইলে, এই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যখন এটা বাচ্চারে দেখলেন, তখন আপনি ধরেন দেখলেন যে জ্বর আছে বাচ্চাটার, তার হচ্ছে একটু কাশি আছে, আর একটু সর্দি আছে, হ্যাঁ, এবং একই কারণে সে খাচ্ছে না, একটু অ্যানোরেক্সিয়া আছে, তখন আপনি বুঝলেন যে না, বাচ্চাটার জ্বরটা অনেক বেশি মাত্রায়, বাচ্চাটা খুব ইরিটেবল কন্ডিশনে আছে। আপনি অস্কালটেট করলেন, করে দেখছেন লাংসের মধ্যে
ব্রেথ সাউন্ড একটু কম আছে অথবা একটু ক্রেপসের মতো আছে, আপনি শিওর হয়ে গেলেন নিউমোনিয়া। তাহলে আপনি এক্সরে করলেন, এক্সরে করে নিউমোনিয়ার এক্সটেন্ট যদি কম দেখেন তাহলে আপনি ওরাল ড্রাগে থাকবেন, যদি বেশি দেখেন তাহলে আপনি ইনজেক্টেবল চলে যাবেন, শেষ। এরকম সাথে সাপোর্টিভ তো জ্বরের জন্য বা এই সর্দি কাশির জন্য ওষুধ তো দিবেনই। এক্ষেত্রে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি সালবিটামল যেটা আছে এটা আমি ওরালি দিই না। সালবিটামল ওরালি দিলে খুব প্যালপিটেশন হয়, আমি নেবুলাইজটা প্রিফার করি। বাচ্চাদের ক্ষেত্রে নেবুলাইজেশনটা একটু ইস্যু হয়, কিন্তু আপনি যদি যতটুকু পারেন সাপোর্টিভ সেই নেবুলাইজেশনটা দেন, সেটা খুবই ভালো। একটু বড় বাচ্চা যদি হয় আপনি স্পেসার ইউজ করতে পারেন। স্পেসার দেখছেন কিনা আপনারা? স্পেসার হচ্ছে ইনহেলারের সাথে একটা প্লাস্টিকের চেম্বার দেওয়া থাকে, ওই ইনহেলারের স্প্রেটা গ্যাসটা এসে চেম্বারের মধ্যে জমা হয়, পরে একটা বাচ্চা সুন্দর করে শ্বাস নিতেছে, তখন এই ব্যাপারটা ইজি হয়ে যায়। ঠিক আছে, রেসপো চেম্বার বলে। তো এই স্পেসার ইউজ করলে আপনি নেবুলাইজেশনের পুরো ইয়েটা নিতে পারবেন। কারণ দুর্গম এলাকা বা এখানে যদি কারেন্ট না থাকে, আপনি তাহলে ওই যে ইনহেলার দিয়ে রেসপো চেম্বার দিয়ে আপনি হচ্ছে এইটার ব্যবস্থা, মানে তার নেবুলাইজেশন সুবিধাটা করতে পারেন। এমনও হয়েছে যে বাচ্চা পেশেন্ট আসছে, বড় মানুষ, তার শ্বাসকষ্ট এত বেশি, তারে আমরা নেবুলাইজ কেমনে করবো, কারেন্ট নাই, এদিকে পেশেন্ট ডাইং সিচুয়েশন। হ্যাঁ, তো এই জন্য এই ব্যাপারগুলো একটু অপশনটা মাথায় রাখতে হবে। তারপর যদি হেমোপ্টাইসিস বা এরকম থাকে তাহলে বেটার টু রেফার। আর পুর ফিডিং, এই ক্ষেত্রে আপনার হচ্ছে যে বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে না বা এই সেই, তখন আপনাকে ওভারঅল একটা অ্যাসেসমেন্ট দেখতে হবে যে বাচ্চাটা ঘন ঘন অসুস্থ হচ্ছে, তার টোটাল ইমিউনিটি খারাপ কিনা, তার হচ্ছে অনেকগুলা ইনফেকশনের সাইন। সেক্ষেত্রে হয়তো প্রাইমারি ইমিউনোডেফিসিয়েন্সি বা এই টাইপের কোনো প্যানেল ট্যানেল প্ল্যান থাকতে পারে, সেক্ষেত্রে আপনি একজন শিশু বিশেষজ্ঞের কাছে পাঠাবেন। তারপরে এখানে যে ফ্যামিলি হিস্ট্রি, যদি মায়ের যদি ধরেন আপনার ইয়া থাকে, এজমা টেজমা বা অ্যালার্জি মা বাবার, তারপর বাচ্চা প্রিম্যাচিউর ছিল, ধরেন যেই বাচ্চাটা আপনার হচ্ছে প্রিম্যাচিউর ছিল, তার ওজন ওজন কম আছে, ধরেন 3 মাসের একটা বাচ্চার ওজন মাত্র ধরেন 2-2.5 কেজি, তার মানে বুঝতেছেন যে সে ম্যালনিউট্রিশনে আছে। হ্যাঁ, তো এই সিচুয়েশন গুলোর কারণে তখন আপনি আপনাকে ডায়াগনোস করাটা সহজ হবে যে না আসলে তার ইস্যু আছে। তাহলে এখানে আপনারা ক্লিনিক্যালি অবজার্ভ করলেন, আমরা এত ডিটেলসে যাব না। তো এখানে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমি দেখেন যে এক্স রে করলে আমরা কি পাবো, অপাসিটি টপাসিটি, সিবিসি থেকে ডাব্লিউ, একটা পেডিয়াট্রিক্স এর কিন্তু একটা বদনাম আছে হাসপাতাল মালিকদের কাছে, যে পেডিয়াট্রিক্স এর ডাক্তাররা পরীক্ষা দিতে চায় না, বা পরীক্ষা দিলেও কম পরীক্ষা দেয়। হ্যাঁ, এবং এই জন্য পেডিয়াট্রিক্স এর ডাক্তারদের ইনকামটা ওরা ইয়ে থেকে আসে না, ল্যাব থেকে আসে না। হ্যাঁ, তো এই জন্য আপনি হচ্ছে চাইলেই পেশেন্টের কম খরচ করায় পারতে পারবেন। হ্যাঁ, 20 মিনিট। হ্যাঁ, তো এখানে আপনার এই যে চেস্ট এক্সরে, সিবিসি বা ব্রঙ্কিওলাইটিস খেলো চেস্ট দেখলেন, তখন জাস্ট হাইপার ইনফ্লামেশন, কিন্তু কোনো অপাসিটি নাই। হ্যাঁ, তো এরকম করে আমরা হচ্ছে রেলেভেন্ট ইয়ে থাকবে, যে ক্রুপ থাকলে দেখেন যে স্টিপল সাইন। হ্যাঁ, এইগুলো একটু যে এপিগ্লটাইটিস থাম সাইন, এই ছবিগুলো একটু দেখে নিবেন। হ্যাঁ, যে এই এক্সরে গুলো আপনার ভালো হেল্প করবে, ফরেন ফরেন বডি হলে দেবে। আজকে একজনের দেখলাম, সে সেফটি পিন খেয়ে আসছে, বুঝছেন, আমার চেম্বারে না, আরেক ভাইয়ের কাছে হাসপাতালে আসছে। তারপর টিউবারকুলোসিস এর ক্ষেত্রে আপনি এক্সরেতে তেমন কিছু পাবেন না, সেক্ষেত্রে এমডি টেস্টটা কিছুটা আপনাকে গাইড করবে। জিন এক্সপার্ট সরকারিভাবে ফ্রিতে করা যায়, 4,000 টাকার পুরো পরীক্ষা কিন্তু ফ্রি, সুতরাং আপনি করাইতেই পারেন যদি ডাউট মনে হয়, সবারই দেওয়া দরকার নেই। প্লুরাল ইফিউশন তো আপনি এক্সরে দেখলেই বুঝবেন, প্লুরাল ইফিউশন হইলেই পেশেন্ট হয়তো আমরা ডিল করবো না, স্পেশালিস্টদেরকে দিয়ে দিব। নিউমোথোরাক্স, এটা একদম লাইফ সেভিং সিচুয়েশন। নিউমোথোরাক্সটা পাইলে আপনার হচ্ছে সুপ্রাপুরাল মেমব্রেন অ্যাসপিরেশনের একটা ব্যাপার আছে, দেশের সেকেন্ড ইন্টারস্টাল স্পেস, এখানে আপনি রেফার করার টাইম পাবেন না। কিন্তু নিউমোথোরাক্স কখন হবে, যদি ধরেন তার নিউমোনিয়া একদম আনকন্ট্রোল, বা তার হচ্ছে কোনো একটা কারণে রাপচার এমফাইসেমাটাস গুলা হয়েছে, আর কোনো বাচ্চা লাইফ সাপোর্ট আছে আমাদের মেকানিক্যাল ভেন্টিলেটরে, তত খারাপ বাচ্চা আশা করি আপনার দোকানে আসবে না। আসলে যদি কনফিডেন্ট থাকেন তাহলে করবেন, আদারওয়াইজ অক্সিজেন টক্সিজেন দিয়ে আর্লি রেফার করার ব্যবস্থা করবেন। নিউমোথোরাক্সটা একটু কমপ্লিকেটেড। তো তাহলে আপনার কাজ হচ্ছে সিমটমটা শুনে ডিডি গুলা রেডি করে ফেলা। এইটাই হচ্ছে আমার আজকের ক্লাসের উদ্দেশ্য, যে আপনি যখনই হ্যালো, দেখ। কি বলেন? নিউমোথোরাক্সে কি কোনো ম্যানেজমেন্ট দিব? নিউমোথোরাক্সে আপনি ধরেন যে কি কি করতে পারেন, ধরেন নিউমোথোরাক্স হলে প্রথমে আপনাকে একটু হিস্ট্রি নিলেন যে তার কি হয়েছে। হঠাৎ করে তো নিউমোথোরাক্স হবে না, ধরেন যদি কোনো ট্রমা বা কিছু হয় তাইলে হইতে পারে, কিন্তু আদারওয়াইজ তো তার হয়তো নিউমোনিয়া বা কোনো একটা ইস্যু ছিল, সেখান থেকে বাচ্চাটা হঠাৎ করে নিউমোথোরাক্স ডেভেলপ করছে। আর সেক্ষেত্রে আপনি যদি শিওর হন, একটা ওই সময়টা এক্সরে করে ফেললেন। এক্সরে করলে আপনি কি দেখবেন, যেখানে হচ্ছে নিউমো বাতাস, এটা পুরো সাইডটা কালা থাকবে,
আর যেটা লাংসটা কলাপসে এক পাশে চলে গেছে সেটা থাকবে সাদা। তা আপনি মোটামুটি শিওর হইলেন যে না, আপনি ব্ল্যাক অংশটাতে নিউমোথোরাক্স আছে, সিম্পল। আপনি জাস্ট রাইট সেকেন্ড স্পেস, রাইট বা লেফট যেখানেই হোক, সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসের যে লোয়ার রিবের আপার মার্জিন দিয়ে একটা নিডেল ঢুকাই দিবেন। অন্য পাশে 20 ml এর সিরিঞ্জের একটা সিরিঞ্জ দিবেন। সুযোগ থাকলে একটা 2 ওয়ে স্টপ কক নিবেন, 3 ওয়ে স্টপ কক, অথবা আপনি হচ্ছে ওই নিডেলের ওই শুরু ওই মাথার এই মাইক্রো, এই যে কি জানি কয়টারে, বাটারফ্লাই, বাটারফ্লাই লাস্টের মাথাটা হাত দিয়ে চেপেও আপনি প্রথমে হচ্ছে নিডেলটা ঢুকানোর পরে পিছনে তো ইয়েটা লাগানো আছে, সিরিঞ্জটা টেনে ধরেন, বাতাস বের করলেন 20 ml। ওই এখন যদি আপনি 3 ওয়ে স্টপ ক্লকটা লাগাই নেন মাঝখানে, তাহলে আপনি ট্যাপটা অফ করে আপনি বাড়তি বাতাসটা ফেলে দিয়ে আবার নতুন করে নিতে পারবেন। আর নাইলে হচ্ছে হাত দিয়ে জাস্ট কোনোভাবে এটা ভাঁজ করে আপনি বাতাসটা বের করে আবার হচ্ছে নতুন করে নিডল এই সিরিঞ্জটা ওই বাটারফ্লাইয়ের মুখে লাগাবেন, বাতাস বাতাস বাতাসটা বের করবেন। এবং এইটা কতক্ষণ, আপনি যতক্ষণ স্পন্টেনিয়াসলি বাতাসটা আসে এইটুক দিয়ে তারপরে আমি নিডলটা খুলে ফেলবো। তার পরবর্তীতে বাচ্চাটারে চেস্ট ড্রেন টিউব দিতে হবে, তো এটার জন্য তো রেফার করাই লাগবে। তো এটা তাৎক্ষণিক একটা সলিউশন, আমি করেছি কয়েকটা। তবে এগুলা নিউনেটের এনআইসিউতে, কারণ বাইরে আসলে করাটা একটু কঠিন। তাহলে আপনি কি করবেন যদি উপজেলায় আসে? সেক্ষেত্রে আপনি হচ্ছে অন্তত একটা অক্সিজেন শুরু করে তারপরে একটা আইভি ফ্লুইড দিয়ে তার বাচ্চারা যাতে কোনো একটা সাপোর্ট পায়, সে যাতে অন্তত একটা নিকটবর্তী একটা বড় হাসপাতাল পর্যন্ত যাইতে পারে, ওইটুকু এনশিওর করে দিবেন। এটা প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই বাস্তবতা। এবং এখানে ম্যানেজমেন্টে কি দিব, যেটা বললাম যে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, ওইটাই এখানে আছে। অক্সিজেন থেরাপিটা রেসপিরেটরির ক্ষেত্রে জরুরি। আপনি যদি একটু ওভার ট্রিটমেন্ট করেন সমস্যা নেই, কিন্তু আন্ডার ট্রিটমেন্ট যাতে না হয়, অক্সিজেন অভাবে বাচ্চা যাতে খারাপ না হয়ে যায়। তবে হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে, ধরেন পেশেন্ট একটা ইমার্জেন্সিতে আসছে, তার ডিস্ট্রেস হচ্ছে, আপনি যদি অক্সিজেনটা শুরু করেন তারপরে পিঠটা বাঁচবে, নাহলে কিন্তু আপনি অক্সিজেন শুরু করেন, আল্লাহ না করুক বাচ্চা যদি মারা যায়, বলবো যে অক্সিজেন শুরু না করার কারণে বাচ্চা মারা গেছে। হ্যাঁ, সুতরাং এইসব ব্যাপারে অক্সিজেন শুরু করা, একটু স্যালাইন দেওয়া, এগুলো ভালো কাজে দেয়। তো ওর ক্ষেত্রে স্যালাইন লাগবে না, রেসপিরেটরি কাজে ইউজুয়ালি। তো সেক্ষেত্রে আপনি অক্সিজেনটা শুরু করলে বুঝতে যে না, ট্রিটমেন্টটা শুরু হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনি একটু নেবুলাইজ করে দিলেন। স্টেরয়েডের ব্যাপারে আমার কথা আছে, স্টেরয়েড হচ্ছে একদম জরুরি না হলে দিবেন না। দুঃখজনক হলে সত্য, আমাদের সিনিয়রদের অনেকে ম্যাজিক দেখানোর জন্য একদম ঠাস করে একটা কর্টান দিয়ে দেয়। হ্যাঁ, তো এইটা করবেন না। যদি ইন্ডিকেটেড হয় একদম সিভিয়ার এক্সাজারবেশন তখন দিবেন, আদারওয়াইজ দরকার নাই। অ্যান্টিবায়োটিক আপনি অবশ্যই শুরু করবেন। যদি রেফারও করে দেন, নিউমোনিয়ার একটা বাচ্চা ডিস্ট্রেস আছে, আপনি অবশ্যই তাকে একটা ডোজ অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। সেফটি একজনটা খুব ভালো কাজ করে। আমি কম্বিনেশন একদম জরুরি না হইলে দেই না। কম্বিনেশনের ক্ষেত্রে পরে আগে আমরা সেফটি একজন দিব। হ্যাঁ, সেফটি একজনে যদি না হয় তাহলে সেফটি একজনের সাথে আমরা ফ্লুক্লক্স রাখতে পারি বা ক্লারিথ্রোমাইসিন রাখতে পারি। হ্যাঁ, এই হচ্ছে কথা। এরপর চেস্ট ফিজিওথেরাপি ফর সিক্রেশন, চেস্ট ফিজিওথেরাপি দিবা, নেবুলাইজড অ্যাড্রেনালিন, এগুলো আমরা খুব বেশি লাগে না। কিন্তু আমরা সাকশন দিতে হবে। ধরেন একটা বাচ্চা একদম কফ টফ জমে অনেক খারাপ অবস্থা, তাহলে আগে তো তার এয়ারওয়েটা সিক্রেশনটা ক্লিয়ার করতে হবে, তাহলে এয়ারওয়েতেই চলে আসে। ব্রিদিং নিয়ে কথা বললাম। সার্কুলেশন যদি শকে থাকে তাহলে দিবে। কিন্তু ধরেন বাচ্চার ডিস্ট্রেস নিয়ে আসছে, আসলে মূলত হার্ট ফেলিওর, তখন ঠাস করে আপনি ফ্লুইড দিলে বাচ্চা আরো খারাপ হয়ে যাবে। এই জন্য আগে অস্কালটেট করে ক্লিনিক্যালি দেখে নিবেন। জ্বরের জন্য ট্রিটমেন্ট দিবেন এবং অ্যান্টিবায়োটিক তো দিলেনই। আর নিউট্রিশন এন্ড রেস্ট, এটা হচ্ছে আপনার যে ওই সময় বাচ্চাগুলো যেহেতু প্রচুর শ্বাস প্রশ্বাস নেয়, তার ডিহাইড্রেশন হওয়ার একটা ভয় থাকে। সুতরাং এই সময়টাতে একদম অনেক খাবার টাবার না দেওয়া, আপনি অল্প অল্প করে দিতে বলবেন। আর ধরেন বাচ্চা ছোট, সে বুকের দুধ খায়, 9-10 মাসের বয়স, অনেক শ্বাসকষ্ট, তখন সে যদি বুকের দুধ খাইতে যায়, তাহলে কিন্তু তার এই যেহেতু ঘন ঘন শ্বাস নিচ্ছে, তার অ্যাসপিরেট করার একটা ভয় থাকবে। এই জন্য যদি তার সন্দেহ থাকে, আপনি একটু ডিস্টেন্স কমা পর্যন্ত তার আপাতত ফিডিংটা একটু হোল্ড করতে পারেন। তবে একদম অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখবেন না, 12 ঘন্টা বা 24 ঘন্টা, এরপর একটু স্টেবল হইলে আবার শুরু করে দিবেন। এই হচ্ছে অবস্থা। তাই আমি সামারি একটা এখানে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে অবস্থা। মনিটর কেমনে করবেন, ওই যে টিএবিসিজি মনিটর করবেন। ইমিউনাইজেশনের ক্ষেত্রে ঘন ঘন ইমিউনাইজ করা এটা আমার পার্সোনাল প্রিফারেন্স না। তবে যারা সলভেন্ট বা যারা খুব ফ্রিকোয়েন্টলি হাসপাতালে আসতেছে ব্রঙ্কিওলাইটিস বা এই প্রবলেম গুলোর কারণে, ওদের জন্য আপনারা এই যে সরকারি যে টিকার বাইরেও যেটা নিউমোকক্কাল ভ্যাকসিন অথবা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সাজেস্ট করতে পারেন। ডেঞ্জার সাইন গুলো তো আমরা জানি। আর এখানে আপনার বেডসাইড পার্ল যেটা, সেটা একটু আলোচনা করি। যে অবশ্যই আপনাকে মানে একটা হচ্ছে ক্লিনিক্যালি করার জন্য যে রেসপিরেটটা বাচ্চাকে ধরার আগে দেখে ফেলা,
ধরলে কান্নাকাটি করলে রেসপিরেট দেখতে পারবেন না, ব্রেথ সাউন্ডটা। এখানে বাচ্চাদের এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু কোনো সিকোয়েন্স নাই, লিটারালি সবই করা লাগবে, কিন্তু আপনি আপনার মতো করে এটা গুছাই নেবেন। এটা পড়ে আপনারা পাশ করে আসছেন আলহামদুলিল্লাহ। তো এখানে দ্য রেসপিরেট কাউন্ট করবেন। যদি দেখেন যে কোনো কারণে বাচ্চার কোনো এক পাশে বুকে শ্বাস প্রশ্বাস হচ্ছে না, হ্যাঁ, অথবা আপনি অক্সালেট করে দেখলেন সাউন্ড নাই, তাহলে ইমপেন্ডিং ফেলিওর। এক্ষেত্রে আপনাকে অবশ্যই 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 নিউমোথোরাক্স এক্সক্লুড করতে হবে। ডু নট ওভার ইউজ অ্যান্টিবায়োটিক্স ফর ভাইরাল ইনফেকশন। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে এখন গণহারে একটা বাচ্চা 15 দিন পরে আসে আর আপনি অ্যান্টিবায়োটিক দিতেই আছেন। আপনি কয়টা অ্যান্টিবায়োটিক দিবেন, কয়দিন পরে দিবেন, এরপর তো তার হাতে কিছুই থাকবে না। ঠিক আছে, এই যে স্পেসারের কথা বলছি এটা এখানে আছে। অলওয়েজ চেক SpO2 অ্যান্ড রেকর্ড, অ্যান্ড ইফ ইন ডাউট গিভ অক্সিজেন নট সিরাপ। আপনার যদি সন্দেহ লাগে আপনি একটু স্যাচুরেশন দেখেন, অক্সিজেন দিয়ে রাখেন একটু। আচ্ছা, আমি জিআইটি দিয়ে ইনশাল্লাহ শেষ করব নেক্সট 15 মিনিটে। আপনারা আছেন তো না পৃথিবীতে? এখন বাচ্চাদের বেসিকলি, হ্যালো। জি হ্যাঁ, রজার্স বলেন। আচ্ছা, নিউমোনিয়া আর হচ্ছে ব্রঙ্কিওলাইটিস এই দুইটার হচ্ছে পার্থক্য এবং হচ্ছে মানে ম্যানেজমেন্টে কি ডিফারেন্স আছে এটা একটু বলে দিতেন। আচ্ছা, এই ক্ষেত্রে ধরেন আপনি, এখানে আমার সামারিটাতে দেওয়া আছে, ধরেন যদি ব্রঙ্কিওলাইটিস হয় তাইলে আমি তারে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কি অক্সিজেন থেরাপি দিব, তার সাকশন দিলাম, হাইড্রেশন দিলাম, অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নাই। তো সাপোর্টিভ কেয়ার, নেবুলাইজড হাইপারটনিক স্যালাইন, এই টাইপের ব্যাপার স্যাপার। অর্থাৎ তার আমি ধরেন আমি যদি সহজ ভাষায় বলি, একটা বাচ্চা জ্বর আছে হালকা, তাহলে আমি তার একটু প্যারাসিটামল দিব 3 বেলা। তো ডোজ টোজ আমি আলাদা একটা চার্ট দিয়ে রাখছি আপনাদেরকে। তারপরে সাথে একটু সর্দি আছে, তো সর্দির জন্য তার আমি একটু হিস্টাসিন দিলাম অথবা সিট্রিজিন দিলাম, অ্যালাপ্টোল নামে পাওয়া যায়, হিস্টাসিন সিনামিন নামে পাওয়া যায়, মানে যে ক্লোরফেনিরামিন। তারপরে আপনার হচ্ছে তারে একটু ইয়া করার জন্য, যে তার রেসপিরেটরি ট্র্যাক্টটা একটু ইজি করার জন্য আমি হচ্ছে তারে একটা ডক্সোফাইলিন দিতে পারি। ডক্সোফাইলিনটা আমার কাছে ওরাল লিবোসালবিটামল হচ্ছে একটু আরাম লাগে। হ্যাঁ, তাহলে ধরেন ডক্সোফাইলিন, আর সাথে একটু নেবুলাইজ দিলাম, যে ধরেন আপনার উইন্ডেল প্লাস। যে উইন্ডেল প্লাস আপনার হচ্ছে এই যে এপ্রাটোপিয়াম ব্রোমাইড, সালবিউটামল আর এপ্রাটোপিয়াম ব্রোমাইড, ধরেন 0.5 ml, সাথে 2 ml নর্মাল স্যালাইন। ঠিক আছে, এইটুকু। আর যদি নিউমোনিয়া চিন্তা করেন তাহলে সাথে আপনি জাস্ট একটা অ্যান্টিবায়োটিক অ্যাড করবেন। এই ক্ষেত্রে আপনার অ্যামোক্সিসিলিন ক্ল্যাভুলিনিক অ্যাসিড, শুরুতে অ্যামোক্সিসিলিন, রেসপন্স না করলে অ্যামোক্সিসিলিন ক্ল্যাভুলিনিক অ্যাসিড অথবা সেফিক্সিম। হ্যাঁ, এগুলা ভালো কাজ করে। একদম কমপ্লিকেটেড হইলে তখন হয়তো আপনি সেফিক্সিম, ক্ল্যাভুলিনিক অ্যাসিড, ক্লারিথ্রোমাইসিন এই ব্যাপারগুলো চিন্তা করতে পারেন। যদি ইনজেক্টেবল হয়, ইনজেক্টেবল হলে আপনি সেফটি একজনে চলে যাবেন। সেফটি একজনের সাথে যদি কমপ্লিকেটেড মনে হয় তাহলে আপনি ক্লারিথ্রোমাইসিন অথবা সেফ শুরু করতে পারেন। এই কি কয় এটারে, ক্লারিথ্রোমাইসিন অথবা ফ্লুক্লক্সাসিলিন। হ্যাঁ, তো এইটা হচ্ছে মানে বেটার। আর এজিথ্রোমাইসিন একটু আউটডোরে ভালো কাজ করে, কিন্তু আমি এজিথ্রোমাইসিন দিয়ে আরাম পাই না, এজিথ্রোমাইসিন খুব একটা ইউজ করি না। তারপরে চলে আসেন একটু বড় বাচ্চা ইউজ করা যায়, তো ছোট বাচ্চার ক্ষেত্রে আরাম পাই না। এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, আমরা জিআইটি তে আসি। তো জিআইটি তে হচ্ছে যে বাচ্চা খায় না, এইটা নিয়ে যে আপনি কি পরিমাণ, আমি একটা বাচ্চা পাইছিলাম যে বাচ্চার বয়স 10 মাস, ওজন হচ্ছে 12 কেজি। মাশাআল্লাহ, কোলে নিতে কষ্ট হয়, আল্লাহ তারে ভালো রাখুক। তোর মার কথা হলো বাচ্চা তো কিছু খায় না। বুঝতে পারছেন? তো এই অরুচি, কনস্টিপেশন, আর হচ্ছে বাচ্চা ঠিক মতো খাচ্ছে না, মানে এই টাইপের ব্যাপারই বেশি। খুব ক্রিটিক্যাল কিছু জিনিসপত্র কম পাবেন। কম যেটা যেটা পাবেন সেটা আবার রাখতে পারবেন না, এটা রেফার করে দেওয়া লাগবে। এটা হচ্ছে বাস্তবতা। তো এখন দেখেন যে আপার জিআইটি তে কি আছে, জিইআরডি, যেটা নিয়ে একটু আমি আগে কথা বলছি, পেপটিক আলসার, গ্যাস্ট্রাইটিস, ইসোফেজিয়াল অ্যাট্রিশিয়া, ভমিটিং ডিসঅর্ডার। এই ভমিটিং ডিসঅর্ডারটা আপনার অনেক সময় দেখা যায় যে ওই জিইআরডির কারণে, যে স্ফিংটারের ইয়ার কারণে হয়। এই টাইপের ক্ষেত্রে ধরেন অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চার ক্ষেত্রে এরকম হইলে তখন আমাদের ওই জিইআরডির জন্য হচ্ছে থিকেন ফর্মুলা দেওয়া লাগে, যে যেটা হচ্ছে খাইলে এটা একসাথে মানে একটু গাঢ় টাইপের, যাতে এবং লিকুইড খাওয়াটা কমাই দিতে হয়, যাতে অ্যাসপিরেশনটা কম হয় বা রিগার্জিটেশনটা কম হয়। তো এইটা হচ্ছে একটা ইস্যু। কিন্তু বড় বাচ্চাদের খুব যে কমনলি আসে তা না, আসলে আমরা ওই যে ফ্যামোটেটিন, যেটা ফ্যামোম্যাক্স বা ফ্যামোটেক নামে পাওয়া যায়, ওইটা আমরা দিতে পারি। স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে ডায়রিয়া, ডায়রিয়া তো যে কোনো বয়সে আসবে। ডায়রিয়া ট্রিটমেন্ট তো জানেনি, আমরা হচ্ছে ওরসালাইন দিব। আমরা ওরসালাইন হচ্ছে ধরেন যে ওরাল যে রিপ্লেসমেন্টটা 75 ml পার কেজি নাকি একটা ছিল না, তো ওইটা হচ্ছে আমরা ফলো করব। নর্মালি আমরা এইভাবে বলি যে ধরেন প্রত্যেকবার পায়খানা করলে ছোট বাচ্চার ক্ষেত্রে 50 থেকে 70 ml করে
খাওয়াবে 10-15 চামচ। বড় বাচ্চার ক্ষেত্রে হচ্ছে ধরেন পরিমাণটা আরো বাড়বে, তার মেনটেনেন্স ফ্লুইড যেটা ওই হিসেবে। আর এমনি যথেষ্ট পরিমাণ যতটুকু স্যালাইন সে খায় সঠিক নিয়ে বানানোর পরে, আর সাথে আমরা জিঙ্ক দিব। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে প্রোবায়োটিক্সটা কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, এইটুকু পর্যন্তই। অ্যান্টিবায়োটিক কি লাগবে ডায়রিয়ার ক্ষেত্রে? যদি রোটা ভাইরাল ডায়রিয়া হয় এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। কিন্তু যদি আপনি দেখেন যে এখানে ব্লাড আছে, মিউকাস আছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে সিপ্রোসিন, মেট্রোনিডাজল দিতে পারেন। প্রবলেম যেটা হয়, আপনার কাছে আসার আগে অলরেডি দেখবেন সে সবগুলো পাইয়ে আসছে, বুঝছেন? তো সুতরাং আপনার তখন মূলত কাজ কি, তার অ্যাসিওর করা। আপনি যদি চেম্বারে কাজ করেন ডায়রিয়া নিয়ে, তাহলে আপনি যতটুকু প্রেসক্রিপশন লিখতে সময় ব্যয় করবেন তার চেয়ে বেশি সময় দিতে হবে কাউন্সেলিং। আদারওয়াইজ দেখবেন সে ঠিকভাবে ফ্লুইড ম্যানেজ করতেছে না, এবং 7 দিন তার ডায়রিয়া থাকবে, রোটাভাইরাল ডায়রিয়া, 7 দিন সে 7 জন ডাক্তারের কাছে ঘুরবে এবং সে ভোগান্তির শিকার হবে। সুতরাং তারা বলবেন যে আপনি ধৈর্য ধরে খেয়াল রাখবেন তার পানি শূন্যতা যাতে না হয়, এবং পানি শূন্যতা না হইলে তার কোনো সমস্যা নাই, পানি শূন্যতা হইলে তার কিডনি ক্ষতি হতে পারে। কেমনে বুঝবেন? তার ইউরিন আউটপুট ঠিক আছে কিনা, তার এই ডিহাইড্রেশনের ফিচারগুলো শিখাই দিবেন। তাহলে সে দেখবেন যে পরবর্তীতে আপনারা পীরের মতো ভক্তি করবে। তারপরে চলে আসেন কনস্টিপেশন, যে লার্জ ইন্টেস্টাইনাল কনস্টিপেশন, ডিসেন্ট্রি, আইবিডি। ডিসেন্ট্রি, আইবিডি খুবই রেয়ার কেস, এগুলা নিয়ে ইয়ে করার মানে সরি, আইবিডি খুব রেয়ার কেস, ওইটা কম আসবে। কনস্টিপেশনটা খুব কমন। কনস্টিপেশন হয় বাচ্চাদের কেন? বাচ্চারা হচ্ছে ধরেন পানিটা কম খায়, বা এমনি খাওয়া দাওয়া কম করে, বাথরুম যখন ধরে বাথরুমটা আটকায় রাখে, বাথরুম তখনই বাথরুমে যায় না। হ্যাঁ, তো যখন আটকায় রাখলো বাথরুম তো শক্ত হয়ে গেল, তখন সে কি করে? আবার হচ্ছে বাথরুম করলে কষ্ট হবে, এই ভয়ে সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। সুতরাং যদি এসে আপনার 3-4 বছর 5 বছরের বাচ্চার যদি এসে বলে যে বাচ্চা তো খায় না, অবশ্যই আপনি তার স্টুল পাসিং এর হিস্ট্রিটা নেবেন, যে তার বাথরুমটা কেমন। এবং পেট ব্যথার কথা বললেও আপনি অবশ্যই অ্যাপেন্ডিসাইটিস চিন্তা করার আগে কনস্টিপেশনটা চিন্তা করবেন। ঠিক আছে? এবং অবশ্যই একটা যদি লাগে যে পেট ব্যথা হয়, পেট ব্যথার ক্ষেত্রে তার গোল্ডেন রুল আপনারা জানেন যে অবশ্যই বাচ্চার কারো যদি পেট ব্যথা হয়, তার একটা এক্সরে অ্যাবডোমিনাল পোস্চার অবশ্যই করতে হবে, একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। এটা করা ছাড়া পেটে ব্যথা কমার ওষুধ দিবেন না, প্লাস হচ্ছে এই এই ব্যাপারে আপনি হচ্ছে মানে ওষুধ দিয়ে কমায় ফেলবেন না, আগে ডায়াগনোসিসটা করে তারপরে ব্যথা কমানোর ওষুধ দিতে হবে। আদারওয়াইজ আপনি পেটে কোনো প্রবলেম হইলে আপনি বিপদে পড়ে যাবেন। অন্তত উপজেলায় আছেন, একটা পেশেন্ট নিয়ে ডাউট আছে, আপনি ইনভেস্টিগেশন করতে পারছেন না, ক্লিনিক্যালি হইলেও যাইতে হবে। ক্লিনিক্যালি তার ম্যাকবার্নি স্ট্যান্ডার্ডনেস বা এই ব্যাপারগুলো এনশিওর হইতে হবে যে না, তার কোনো ইস্যু নাই। আপনি মানে পেশেন্ট খারাপ হয়ে যাওয়ার পর দেখা তো লাভ নেই, আগেই দেখতে হবে। তো সেক্ষেত্রে আপনি দরকার লাগলে, সন্দেহ থাকলে যে আপনি ওই দিনই রেফার করতে পারতেছেন না, আপনি পেশেন্ট এনপিও করে দেন। এনপিও করে তারে যেইটুকু ফ্লুইড পাওয়ার কথা এটা আপনি মেনটেনেন্স ফ্লুইড হিসেবে রেখে দেন। তারপরে হচ্ছে তাকে একটা অ্যান্টিবায়োটিক কভারেজ দিয়ে রাখেন। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক কভারেজ আপনার সিপ্রোমেট্রো অথবা সেফটি একজন মেট্রোনাজল, যদি জেএটি ইস্যু চিন্তাই করেন, হ্যাঁ, অথবা শুধু সেফটি একজন দিলেও হয়ে যাবে। দিয়ে তারপরে হচ্ছে আপনি তারে ইনভেস্টিগেশন গুলো করার সুযোগ দেন, বা কালকে সকালে রেফার করে দিলেন, এরকম। কিন্তু এনপিও রাখলেন। এই তা হেপাটোবিলিয়ারির ক্ষেত্রে জন্ডিস আসে, জন্ডিস হেপাটাইটিস বলতে হেপাটাইটিস এ। এবং এইখানেও একটা ম্যাজিক দেখার ব্যাপার আছে। আমার কয়েকটা পেশেন্ট এমন হয়েছে যে ধরেন আমি দেখেই বলছি তুমি আহ 8-10 বছরের বাচ্চা, আমি দেখে বলছি তুমি কি স্কুলে গেলে চটপটি খাও বেশি? তো পেশেন্ট পুরা কনভিন্সড, বলছে স্যার তো দরজা থেকে দেখাই আমাদের রোগ ডায়াগনোসিস করে ফেলছে। ম্যাজিক্যাল ব্যাপার স্যাপার, ওর এলাকায় গিয়ে সবাই এটা বলে বেড়াইছে, স্যার তো দূর থেকে দেখেই ডায়াগনোস করে ফেলছে। আসলে ঘটনা তো সহজ। এই বয়সে একটা বাচ্চার যদি হেপাটাইটিস হয় বা জন্ডিস হয়, তাহলে তো এর কারণেই হবে। এটা তো ফুড মানে পানিবাহিত। তো এই জন্য আর কি, তো এই ব্যাপারগুলা কমনলি আসে তখন এইখানে আপনি নর্মালি জাস্ট রেস্ট দিবেন, প্লাস হচ্ছে তার একটু ফ্লুইড ম্যানেজমেন্ট করবেন, এবং অবশ্যই এটা এনশিওর করুন বাচ্চাদের প্রতিদিন বাথরুম করে। এক্ষেত্রে আপনি এটা অ্যাভোলাক্স সিরাপ দিতে পারেন, তার যাতে হচ্ছে ইয়া হয়ে যায়, অ্যাভোলাক্স সিরাপ দিবেন যাতে তার প্রতিদিন বাথরুমটা ক্লিয়ার হয়। আর সে এইটা এনশিওর করবেন সে আজের আমাদের কোনো ওষুধ না খায়, প্যারাসিটামল বা এই টাইপের, মানে প্যারাসিটামলও দরকার না হলে খাওয়া দরকার নেই। হ্যাঁ, মানে কোন ওষুধ যাতে সে এক্সট্রা না খায়, ওরা বনাজ ওষুধ খাইতে চায়, ওগুলা খাইলে উল্টো লিভারের ক্ষতি হতে পারে। এটা ছাড়া বিলেরিয়া ট্রেসিয়া কোলিস্টেসিসের ব্যাপারটা একটু ক্রিটিক্যাল। এক্ষেত্রে আপনি অবশ্যই স্টুলের কালারটা খেয়াল করবেন, সাথে যদি জন্ডিসটা আনইভালুয়েটেড থাকে অবশ্যই আপনি হচ্ছে এটা রেফার করে দিবেন। তারপর প্যানক্রিয়াটাইটিস তো খুব কমনলি পাই না, সিস্টিক ফাইব্রোসিস যদি ডিলেড প্যাসেজ অফ স্টুল থাকে বা এরকম, হ্যাঁ, বা খুব ঘন ঘন অসুস্থ হয়, এই টাইপের কিছু হইলে এক্সরে করলে কিছু ধারণা পাবেন কিন্তু, বা বাথরুমের কনস্টিপেশনের ব্যাপারটা, তো এরকম হইলে আমরা রেফার করে দিব।
পেরিটোনিয়াম অ্যাপেন্ডিসাইটিস খেয়াল করলাম, পেরিটোনাইটিস এর ফিচার যদি আসে পারফোরেশনের কারণে, অবশ্যই এনপিও রেফার উইথ প্রপার সাপোর্ট। আর ফাংশনাল যে আইবিএস ফুড ইন্টলারেন্স, এইগুলোর ব্যাপারে হচ্ছে অনেক সময় দেখা যায় গ্লুটেন ফ্রি ডায়েট বা এগুলা দিলে কাজ হয়, এটা আপনি একটু পড়ালেখা করে নেবেন। ঠিক আছে? তো এগুলা ছিল হচ্ছে আমার এই ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, কনস্টিপেশন, এগুলা ক্ষেত্রে কি কোশ্চেন গুলা কি, আমি কি পসিবল কি কি কজেস আছে, এই ধারণাগুলো এখানে পাবো। এখন আমি নিউট্রিশন নিয়ে সম্ভবত এখানে কিছু রাখি নাই, কিন্তু আমি এইটা একটু বলি যে বাচ্চাদের আপনার হচ্ছে, আচ্ছা, আরেকটা পেট ব্যথার কারণ আছে, সেটা হচ্ছে ইউটিআই। তো ইউটিআইটা এখানে আসে নাই, কিন্তু ইউটিআই এর ক্ষেত্রে যেটা মাথায় রাখবেন, ইউটিআই হলে কারো যদি পেট ব্যথা আপনি চিন্তা করেন, মানে চেম্বার আসলে যে ঘটনাটা ঘটে এটা শেয়ার করি আপনাদের সাথে, যে বাচ্চা যখন হচ্ছে দেখবেন সিম্পলি তার সর্দি আছে, কাশি আছে, জ্বর আছে, তখন আপনি তো খুশি যে না তার আপার আরটিআই হয়েছে, ইস্যু নাই, ট্রিটমেন্ট দিয়ে দিবেন। যখনই দেখবেন তার কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, ইউ মাস্ট হ্যাভ টু এক্সক্লুড ইউটিআই। এবং তখন দেখা যায় ডাক্তার জ্বর নিয়ে আইসে, কিছু নাই, প্রস্রাব পরীক্ষা কেন করাইতেছে, কিন্তু আলটিমেটলি প্রস্রাব পরীক্ষা করতেই হবে, কারণ ইউটিআই সিরিয়াস ব্যাপার। যদি কারো ইউটিআই হয়, প্রথমবারও যদি হয়, তারা কাউন্সিলিং করবেন। যদি হয় প্রথমবারও যদি হয়, তখনও কিন্তু নিয়ম হচ্ছে ইউটিআই ভালো হয়ে যাওয়ার পরে তার আল্ট্রাসাউন্ড করে কিউবি রিজনটা দেখা, কোনো অ্যানাটমিক্যাল কোনো অবস্ট্রাকশন আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা, তারে হচ্ছে হাইজিন সে মেনটেন করছে কিনা, তারে প্রপারলি ইউটিআই এর একটা কাউন্সিলিং দিতে হবে। যে বাচ্চা রিপিটেটিভ ইউটিআই হয়, তার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই ডিটিপিএ বা ডিএমএস স্ক্যান এগুলা করাইতে হবে আপনার, অবশ্যই এটা লাগবে। আদারওয়াইজ হচ্ছে দেখালো আপনি শুধু ওষুধ দিচ্ছেন, কিন্তু এদিকে তার একটা পেলভিউরেটরিক জাংশনে বা কোথাও একটা অবস্ট্রাকশন আছে, এই জন্য একটা সময়কে তার পাইলোনেফ্রাইটিসে বাচ্চাটা কি সিকেডি হয়ে গেল। এই কাজটা হইতে দেওয়া যাবে না। ঠিক আছে? এখানে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, আমার নিজের চোখে দেখা একটা বাচ্চা 2 বছর 2.5 বছরে আসলো, বাচ্চাটার পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, বাচ্চা ফোটায় ফোটায় প্রস্রাব করে, ওর মা বাবা বুঝে নাই। এর মধ্যে ফোটায় ফোটায় প্রস্রাব করে দুইটা কিডনি হাইড্রোনেফ্রোসিস হইতে 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 একদম সিকেডি হয়ে গেছে। তারপরে সে বিএসএম মধ্যে আসছে, আসার পরে দেখে আমরা দেখলাম আমাদের হাতে আর কিছু নাই। হ্যাঁ, তো অথচ এই সিম্পল একটা ব্যাপার যে বাচ্চা ফোটায় ফোটায় প্রস্রাব করে, এই সিম্পল একটা প্রশ্ন, একটা ওয়ার্ড, সে কিন্তু এলাকায় দেখাইছে ডাক্তারদেরকে লোকালি, কিন্তু ওখানে আসলে কেউ গাইডটা ওইভাবে করে নাই। আপনি একটা আল্ট্রাসাউন্ড করতেই পারেন, করলে আপনি সব ক্লিয়ার হয়ে যাবে। এবং এইখানেও একটা সিরিয়াস ব্যাপার যে উপজেলায় যেখানে এই যে আহ মানে আল্লাহ মাফ করুক, আমাদের নামের সাথে এমবিবিএস থাকলে আমরা যে আল্ট্রাসাউন্ড করতে পারবো, ব্যাপারটা কিন্তু এরকম না। সিএমইউ নামে কিছু একটা করি, টাকা নেই, কিন্তু আল্ট্রাসাউন্ড করতেছে, এটা হকাদায় হচ্ছে না। এই টাইপের কাজ দয়া করে কেউ করবেন না। যদি করতেই চান সিরিয়াসলি করবেন। আর যেরকম এই প্রতারণামূলক যারা আল্ট্রাসাউন্ড করে এদের সাথে, মানে এদের থেকে মানুষের প্রতিরোধ করবেন। আচ্ছা, তাহলে এরকম ভালো একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। হ্যাঁ বলেন। ইউটিআই তে ট্রিটমেন্ট কি দিব বাচ্চাদের? ইউটিআই তে ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেটা আপনার ইয়ে করা যায়, আমরা অ্যান্টিবায়োটিকের চয়েসটা দেখি আমরা এখানে কি রাখছি। আচ্ছা, এখানে নাই, আমি জাস্ট বলে দিই আপনারে, সেটা হচ্ছে ইউটিআই ক্ষেত্রে আমি পার্সোনালি প্রিফার করি হচ্ছে সেফুরোক্সিন। সিপ্রোক্সিনটা একটু বেটার সাপোর্ট পাওয়া যায়। এটা ছাড়া আবার সিপ্রোসিন ভালো কাজ করে। সিপ্রোসিন তো ছোট বাচ্চাদের না দেওয়ার ব্যাপার একটা কন্ট্রান্ডিকেশন আগে ছিল, তো টেন্ডাইটিস করে, কিন্তু এখন বলে যে এটা দিলে কোনো সমস্যা নাই। সিপ্রোসিন ইজ এ গুড চয়েস। আর সেফুরোক্সিনটা ভালো কাজ করে। কখনো কখনো বেশি খারাপ মনে হলে সেফুরোক্সিন ক্লাবুলিনিক অ্যাসিডও ইউজ করি। আচ্ছা, তারপরে চলে আসেন হচ্ছে, এবং সাথে অবশ্যই মানে হাইজিন। হ্যাঁ, হাইজিনের ব্যাপারে কাউন্সিলিং করতে হবে, পানি খাইতে দিতে হবে বেশি। এক্ষেত্রে সাইটাক্রে একটা সলিউশন আছে, এটা ইউরিন অ্যালকালাইজ করে। এইখানে আপনার ওই ইসেরিকা কোলি বা এগুলার কলোনাইজেশনটাকে প্রিভেন্ট করার জন্য হেল্প করে। এটা করা যায়। আর একটা ফ্রি আছে, এটা হইতেছে আপনার নতুন, আমি মানে এটা খুব কমনলি ইউজ করি না। এটা হচ্ছে কি, এটা ফলের জুস, চেরি ফলের জুস নাকি একটা জুস যেন আছে, এটা হচ্ছে আপনার খুব ভালো কাজ করে। আচ্ছা, তাহলে এই এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট পেট ব্যথার ক্ষেত্রে। আর এমনি জন্ডিস, ফেলিওর টু থ্রাইভ যদি আসে একটা বাচ্চা, যেমন আজকের একটা ঘটনা বলি, সেটা হচ্ছে বাচ্চাটার বয়স হচ্ছে 4 বছর, বাচ্চাটার ওজন হচ্ছে 11 কেজি। আমার কাছে আসছিল মাসখানেক আগে, আমি তখন হচ্ছে ওর এই কন্ডিশন দেখেছি, বাচ্চাটার মানে পুরো বডিটাই হচ্ছে কেমন, মানে খুব এব্রো থেব্রো সিচুয়েশন, মানে একটা ভঙ্গুর একটা ভগ্ন স্বাস্থ্য। তখন আমি তারা করলাম কি, যে বেসিক যে নিউট্রিশন গুলো আছে, মাল্টিভিটামিন, তারপর আয়রন, ফলিসন, জিঙ্ক, এগুলা দেওয়ার পরে আমি ফলো করলাম, দেখলাম না তোর ওয়েট বাড়তেছে না। তখন
এইখানে আমি একটু আর একটা অভিজ্ঞতাটা বলে রাখি। সেটা হচ্ছে এই কিছুদিন আগে, জাস্ট 1 মাস আগে একটা পেশেন্টকে এরকম দিছিলাম। বাচ্চার ওজন ছিল 7.5 কেজি। মানে মরুভূমির মধ্যে যদি আপনি হচ্ছে পানি দিলে যেন অ্যাবজর্ব করে ফেলে, এই ওষুধগুলাই সিম্পলি একটা বাচ্চারে দিছি। দেওয়ার পরে আপনার হচ্ছে বাচ্চাটার ওজন যদি 1 মাসে 3 কেজি বেড়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু এই আজকে যে বাচ্চাটার কথা বললাম, ওরে হচ্ছে আমি আরো 2 মাসের মতো মনে হয় ওগুলা ওষুধ দিছি। ওষুধ খেয়ে বাচ্চাটার ক্লিনিক্যাল কন্ডিশন ইমপ্রুভ করছে, কিন্তু ওজন বাড়ে না। তো পরে আজকে হচ্ছে এটা রেফার করলাম আপনার হচ্ছে বিএসএমইউ তে, মানে বিএমইউ তে, আপনার এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে। তার কোনো ইয়ে আছে কিনা, শর্ট স্ট্যাচার বা এই টাইপের কোনো কমপ্লিকেশন আছে কিনা। তো আপনি যখনই দেখবেন যে একটা বাচ্চার ফেলিওর টু থ্রাইভ, তাহলে আপনার তার নিউট্রিশনটা দেখতে হবে, এবং তার হচ্ছে নিউট্রিশন হিস্ট্রি নিতে হবে, এবং তার সিকেডির কোনো ফিচার আছে কিনা দেখতে হবে, এবং অবশ্যই বাচ্চা ছোট হইলেও তার ব্লাড প্রেশারটা দেখতে হবে। বুঝতে পারছেন? আপনি দরকার লাগলে সিকিটির ফরমেশন আপনি সিরাম ক্রিয়েটিনিনটা করে দেখেন। হ্যাঁ, তো আপনার মানে অ্যাসেস করে দেখেন যে তার হিমোগ্লোবিনটা কেমন আছে, বা ওভারঅল একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট আপনি করে ফেলেন। আদারওয়াইজ হচ্ছে আপনি যা শুধু মাল্টিভিটামিন দিয়ে ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আসলে লাভ নাই। ঠিক আছে? তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এই নিউট্রিশন নিয়ে একটা চার্ট যদি আল্লাহ তৌফিক দেয়, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে একটা বাচ্চার ওজন আপনি হচ্ছে মাথায় রাখবেন। মানে কিভাবে ওজন ক্যালকুলেট করবেন, যে এই বাচ্চা ধরেন 2 বছর বয়স, তাহলে তার ওজন কত হইতে পারে। খুব সহজ একটা বুদ্ধি আছে, যে ধরেন 12 বছর বয়স পর্যন্ত এটা কাজে লাগে। সেটা হচ্ছে ধরেন বাচ্চার বয়স হচ্ছে 2 বছর, তাহলে 2 × 2 = 4। 4-এর সাথে 8 যোগ করবেন, 12। অর্থাৎ 2 বছর একটা বাচ্চা যদি হয়, তার ওজন হবে অ্যারাউন্ড 12 কেজি। তাহলে যেই বাচ্চার বয়স হচ্ছে 7 বছর, তাহলে তার ওজন কত হওয়া উচিত? 7 × 2 = 14, 14 × 8 = 22। ঠিক আছে, তাই একটু সহজ। এটা ধরেন আপনি যখন আহ করতেছেন, আপনি সবসময় তো গ্রোথ চার্ট নিয়ে বসে থাকতে পারবেন না। হাসপাতালে এত রোগী থাকে। আর ওজনটা মাপলেন, দেখলেন তার 11 কেজি আছে, তার 12 থাকার কথা, তার মানে একটু কম আছে, ইটস ওকে। কিন্তু দেখলেন 3 কেজি কম আছে, তাহলে তো বুঝতে হবে তার নিউট্রিশনটা আমাকে অ্যাসেস করে দেখতে হবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো। এখন এমনও তো হইতে পারে যে হেপাটাইটিস নিয়ে আসছে, আসার সময় যখন আসছে সে অলরেডি তার এনসেফালোপ্যাথি ডেভেলপ করে গেছে। তাইলে তখন কি করবেন? তখন হচ্ছে বাচ্চারে যদি পারেন এনপিও রাইখা রেকটাল ইরিগেশন টিরিগেশন দিয়ে ক্লিয়ার করে এরপরে হচ্ছে রাখবেন, আদারওয়াইজ হচ্ছে রেফার করে দিবেন হায়ার সেন্টারে। এনসেফালোপ্যাথি হলে তো আসলে আপনার কিছু করতে পারবেন না। আর এখানে এসআইটিস বা ইয়া যদি থাকে, এই অর্গানোমেগালি, এই ব্যাপারগুলো তো আপনাদের তো অলরেডি ক্লিনিক্যাল একটা ওরিয়েন্টেশন আছে। সেই ক্ষেত্রে ইনশাল্লাহ যাবেন, আমি এগুলো নোট ডাউন করে রাখছি। এই হচ্ছে অবস্থা। আর ডায়রিয়ার ক্ষেত্রে ধরেন আমি যখন ক্রনিক ডায়রিয়া দেখতেছি, তখন কিন্তু তার ম্যালাবজেশন সিনড্রোমটা মাথায় রাখতে হবে। সিস্টিক ফাইব্রোসিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। হ্যাঁ, তখন সব কিন্তু সেম ট্রিটমেন্ট হবে না। আমি আরেকটা জিনিস দেখলাম আপনার হচ্ছে এই যে মেসেন্টারিক লিম্ফ্যাডেনোপ্যাথি, এই জিনিসটা ভালো ভোগায়। এই বাচ্চাগুলোর কয়দিন পর পর বমি হয়, পেট ব্যথা করে। তখন হচ্ছে এইটার জন্য আপনাকে হচ্ছে ফার্দার ইভালুয়েশন লাগতে পারে, আল্ট্রাসাউন্ড করা বা টিবি টেস্টও করা লাগতে পারে। এরকম হচ্ছে অবস্থা। আর আমি এ নিয়ে কথা বলছি, ডায়রিয়ার বেসিক ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আপনার অলরেডি অনেক। এই যে কনস্টিপেশন, আচ্ছা কনস্টিপেশনের ক্ষেত্রে আপনারা কি দিবেন? কনস্টিপেশনের ক্ষেত্রে এখানে একটা ইস্যু আছে। আমি যেটা বললাম যে বাচ্চাদের কমনলি কনস্টিপেশন হয়। তো কনস্টিপেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে প্রথমে আপনি ওই যে লাইফস্টাইল মডিফিকেশনে আপনাকে আসতে হবে, যে তার পানি খাওয়ানো বেশি, তার ফাইবারের পরিমাণটা বাড়ানো, টয়লেট ট্রেনিং করানো, এইটা। এবং এরপরে আপনি হচ্ছে কজগুলা ফাইন্ড আউট করতে হবে। যেমন ধরেন আমি এমন কয়েকটা বাচ্চা পাইছি যে ধরেন 1 মাস বয়সে তার বাথরুম মানে কম হচ্ছে, তো আমি ওয়েট করছি তারে হচ্ছে। তো কনস্টিপেশনের ক্ষেত্রে আমরা এর পরবর্তীতে আমরা হচ্ছে অর্গানিক কজ গুলো একটু এক্সক্লুড করে দিতে হবে। সেটা হচ্ছে যে আপনার হার্শপাং ডিজিজ বা হাইপোথাইরয়েডিজম, এগুলো আমরা এক্সক্লুড করতে হবে অবশ্যই। হ্যাঁ, তার ওই যে আমি যদি কন্ট্রাস্ট এনেমা করি, তাহলে কিন্তু আমি এইদিকে অনেকটুকু ক্লিয়ার হয়ে যেতে পারবো যে আসলে তার হচ্ছে আপনার ইয়ে আছে কিনা, কনস্টিটিউশনে অর্গানিক কোনো কজ আছে কিনা। যদি না থাকে, তখন গিয়ে আমরা হচ্ছে কিছু ঔষধ আমরা দিব, হয়তো পলিইথিলিন গ্লাইকল, এটা অ্যাকোয়ালাক্স নামে পাওয়া যায়। তারপরে হচ্ছে পলিইথিলিন গ্লাইকল, তারপর হচ্ছে সোডিয়াম পিকোসালফেট, এগুলো কাজ করে। আর যদি আর্জেন্ট ইস্যু হয়, তখন আমরা হচ্ছে অ্যাভোলাক্স, ল্যাকটোলাস নামে পাওয়া যায়, এটা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আর ওভারঅল যদি জিআই ব্লিডিং হয়, ইটস অবশ্যই ইমার্জেন্সি, এবং এটা হচ্ছে আমাদের উপজেলায় রাখার সুযোগটা কম, রেফার করতে হবে।
ঠিক আছে, তো নোটটা ইন ডিটেল করা আছে, 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে এটা ম্যানেজ করা তো কঠিন। তো নিউট্রিশন নিয়ে যদি সুযোগ থাকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরবর্তীতে একটা হ্যান্ড আউট দেওয়ার চেষ্টা করবো। আর আমি যেটা বললাম যে আমার পার্সোনালি একটা বইয়ের মতো করে করা আছে চেম্বার প্র্যাকটিসের ব্যাপারে, পিডিয়াট্রিক চেম্বার প্র্যাকটিস ইনক্লুডিং স্কিন ইস্যুগুলা। তো ওইটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনাদের কারো কোনো ফিডব্যাক আছে? হ্যাঁ, একটু হচ্ছে এনিমিয়া আর হচ্ছে ওয়ার্ম ইনফেস্টেশন সম্পর্কে বলতেন। আচ্ছা, অ্যানিমিয়া যদি থাকে, অ্যানিমিয়া যদি হয় বাচ্চাদের হচ্ছে কমনলি অ্যানিমিয়া হইলে আমার অ্যানিমিয়ার কমন কজ হচ্ছে আপনার শুরুতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি হয় তো সেক্ষেত্রে আপনি হচ্ছে হেমাটোক্রিট কাউন্ট আপনি কম পাবেন, বা ওভারঅল হচ্ছে আপনি তখন ওই যে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বা এগুলা করলে, আয়রন প্রোফাইল করলে আপনি একটা ধারণা পাবেন। এইখানে যদি এমন আপনি চিন্তা করেন অ্যানিমিয়া, সেক্ষেত্রে আপনি হচ্ছে তারে আয়রন আর ফলিক অ্যাসিড দিলে 3 মাসের জন্য হয়। কিন্তু যদি এর চেয়ে কম থাকে, 7 হিমোগ্লোবিন 7-এর কম থাকে, তখন হয়তো ট্রান্সফিউশনের দিকে যাওয়া লাগে। এর চেয়ে একটু বেশি থাকলে হয়তো আপনার ইনজেক্টেবল আয়রন দেয়া, বা আর একটু ভালো থাকলে আমরা ওরাল আয়রন রিপ্লেসমেন্ট থেরাপি দিই। এই হচ্ছে কথা। কিন্তু যদি আপনার ধরেন অ্যানিমিয়া আছে, আপনি শুরুতেই ব্লাড দেওয়ার আগে অবশ্যই একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করাবেন, যেটা এটা শিওর হওয়া যায় যে তার হচ্ছে ইয়া নাই, থ্যালাসেমিয়া নাই। কারণ আমার নিজের ছেলের আপনার হচ্ছে অ্যানিমিয়া, অ্যানিমিয়া কি ব্যাপার কি ব্যাপার, ইলেকট্রোফোরেসিস করলাম, ওর ব্রেথ হোল্ডিং এফেক্ট হইতো, তখন আমি দেখলাম যে তার হচ্ছে হিমোগ্লোবিন E ট্রেইটাস। হ্যাঁ, তো এই জন্য এটা কোনো কারো দোষ না, কোনো অন্যায় না, কিছু না। তো এই জন্য আপনাকে অ্যাসেস করে দেখতে হবে যে আসলে ঘটনাটা কি। অ্যানিমিয়ার ক্ষেত্রে এই হচ্ছে কথা। আর সেকেন্ড হচ্ছে আপনার ইন ওয়ার্ম ইনফেস্টেশন। ওয়ার্ম ইনফেস্টেশন নিয়ে কথা হইলো, বাংলাদেশে ওয়ার্মের জন্য খুবই উর্বর একটা জায়গা। তো এখানে আমি পার্সোনালি ওই যে মেবেন্ডাজোল বা এগুলো ইউজ করি না, ইভারমেকটিন এগুলো ইউজ করি না। আমি হচ্ছে অ্যালবেন্ডাজোলটা ইউজ করে আরাম পাই। তো সেক্ষেত্রে অ্যালবেন্ডাজোলের ক্ষেত্রে ওভারঅল আমার যেটা অবজারভেশন, 2 বছরের কম হইলে এই বাচ্চাদের ক্ষেত্রে ওই অ্যালবেন নামে সিরাপ পাওয়া যায় 10 ml এর। তো 5 ml করে দিবেন, 7 দিন পরে আবার 5 ml এর পরে দিবেন। আর যদি বড় বাচ্চা হয় 2 বছরের পর থেকে সবার সেম ডোজ, যে 400 মিলিগ্রাম যেটা আছে ওইটা হচ্ছে আপনার ওই একটা খাবে, 7 দিন পরে আবার একটা খাবে। তাহলে হচ্ছে প্রবলেম সলভ হয়ে যায়। তো নিয়ম তো হচ্ছে 3-4 মাস পর পর। কিন্তু যদি গুড়া কৃমি থাকে, এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় বাচ্চাদের 3-4 মাস পারা যায় না, এর আগেই আপনার হয়ে যায়। যদি এমন হয় দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এবং এই অ্যান্টি হেলমিন্থ যেটা আছে, এটা প্রেগনেন্সিতে তো একটু ইস্যু আছে, কিন্তু আদারওয়াইজ আপনি হচ্ছে রুটিনলি এটা সাজেস্ট করে রাখবেন যে কয়দিন পর পর খাওয়ানোর জন্য। কারণ বাংলাদেশে এই যে যে বাচ্চাদের অ্যানিমিয়া হয়, এটা অন্যতম কারণ হচ্ছে ওয়ার্ম ইনফেস্টেশন। এই হচ্ছে অবস্থা। আর কিছু, আমরা কি ক্লাস শেষ করে দিবেন ইনশাআল্লাহ? জি, শেষ করতে পারেন। থ্যাংক ইউ, ফিয়ামানিল্লাহ। আপনাদের কোনো কোয়েরি থাকলে আমার গ্রুপে পোস্ট করতে পারেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ রেসপন্স করার। আর বইগুলো ইনশাল্লাহ অলরেডি আমি আগে দিয়েছি, এই অংশটাও দেওয়া হয়েছে। আর ওই আমার যে বললাম চেম্বার প্র্যাকটিসের উপরে বইটা, এটা ইনশাল্লাহ শেয়ার করে দেবো আপনাদের সাথে। আর এক্সিস ইনশাল্লাহ আরো ভালো কিছু নিয়ে আসবে এই ব্যাপারে, এই শুভকামনা থাকলো। আমি এটাতে কাজ করবো ইনশাল্লাহ, অলরেডি কাজ শুরু হয়েছে আর কি। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।